চলো সমরেশ মজুমদারের সাতকাহনের সপ্তম পর্ব শুরু করা যাক। খবরের কাগজ বাইরের ঘরের টেবিলে রেখে দিয়ে এসে ভেতরে এলো। এখন সবাই রান্নাঘরে। বারান্দা দিয়ে উঠোনে নামার সময় মনোরমা গলা ভেসে এলো, সুজিটা খেয়ে যা। দীপার মুখ ভেঙচালো, রোজ রোজ সুজি ভালো লাগে না। আর কি করবো বলে দে, লুচি বেগুন ভাজা ভালো লাগে না, পরোটায় অরুচি হয়ে গিয়েছে, দুধ রুটি দিলে বলবি রুগীর খাবার, আমার হয়েছে জ্বালা। মনোরমার গলায় অসন্তুষ্ট। দীপা এগিয়ে গিয়ে দরজা থেকে বাটি তুলে নিল, একটা চামচ দাও। মনোরমা নিজে কখনো চামচ ব্যবহার করেন না, কিন্তু তিনি এগিয়ে দিলেন। উঠোনে দাঁড়িয়ে সুমন্ত সুজি মুখে পুড়েছে। দীপা অমনি ছোট ভাই বলে উঠল, এই দিদি, আমাকে দিবি? দীপা মাথা নেড়ে হ্যাঁ বলতে না বলতেই রান্নাঘর থেকে অঞ্জলি থমকে উঠল। এই কি হ্যাংলায় রে তুই? একটু আগে ডিম সিদ্ধ খেলি, এখন সুজি চাইছিস? দিদি কি ডিম খায় যে তোকে সুজি দেবে? একদম দিবি না ওকে। দীপা মনোরমা সুজিতে বেশি মিষ্টি দেন, কিন্তু সে কথা বললে রেগে যান। আজ তেজপাতা এবং এলাচ থাকা সত্ত্বেও সুজিটাকে বিস্বাদ লাগলো দীপার। ছোট ভাই ততক্ষণে সরে গিয়েছে সামনে থেকে। আর একটু হেঁটে বাড়ির পাশের গাছের তলায় এলো সে। তারপর এক চামচ সুজি খুঁড়ে দিল মাটিতে। অমনি দুটো পাতি কাপ লাফিয়ে পড়লো সেখানে। দুই ঠোকরে সেটা সাবার করে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে তাকাতে লাগলো দীপার দিকে। একটু একটু করে কাক দুটোকে সুজি খাওয়াতে লাগলো সে। তার মায়ের রান্নাঘরে বসে খাওয়ার পাট চুকেছে সেই বড় অসুখ থেকে সেরে ওঠার পর থেকে। মনোরমা রান্নাঘরে এখন তার জন্য রান্না হয়। আলো চালের ভাত, ডাল, তরকারি, ভাজা, চাটনিটা অবশ্যই। আগে মনোরমা একবেলা রান্না করতেন, এখন রাত্রে রুটি করেন। ওর শরীর খারাপ হলে অঞ্জলি এখানে এসে রান্না করে দিয়ে যায়। এই নিয়ে অমরনাথের সঙ্গে মনোরমার প্রচণ্ড তর্ক হয়েছিল। মায়ের মুখের ওপর সচরাচর কথা বলেন না অমরনাথ। সেবার বিদ্রোহী হয়েছিলেন। ওইটুকানি মেয়ে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ খাবে না, এটা মানতে পারেননি। এই বয়সে শরীরে প্রোটিন দরকার, কিন্তু মনোরমা এসবে কান দিতে চাননি। হিন্দু মেয়ে, বিধবা হলে বয়স কোনো ব্যাপার নয়। বিধবা যা যা করণীয় তাই তাকে করতে হবে। তা যদি না মানো তাহলে মন্ত্র পড়িয়ে বিয়ে দিয়েছিলে কেন? প্রায় 6 মাস কোনো বাক্যলাপ ছিল না মা ছেলের মধ্যে। খুব কষ্ট হতো দীপার। প্রথম বাড়িতে মাছ মাংস আসা বন্ধ হয়েছিল। দীপা খাবে না, অথচ তারা খাবেন, অমরনাথ ভাবতে পারতেন না। ফলে ছোট দুটো প্রায় অন্তর্ভুক্ত থাকতো। মাছ ছাড়া ওদের চলে না। এই সময় একজন খুব অসুখে পড়ল। ডাক্তারবাবুর হুকুম করলেন শিঙি মাছের ঝোল খাওয়াতে। ফলে আবার মাছ এলো বাড়িতে। সেই সময় একদিন একা পেয়ে অমরনাথ তাকে জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ রে, ঠাকুমার সঙ্গে নিরামিষ খেতে তোর খুব কষ্ট হয় না? দুর্বল লাগে? বাবার মুখের দিকে তাকিয়ে সে সত্যি কথা বলতে পারেনি। না তো, ঠাকুমা তো খুব ভালো রান্না করে। তারপর থেকেই আবার অমরনাথের সঙ্গে মনোরমার সম্পর্ক সহজ হয়ে গেল। সুজিটা খেলি না কেন? দীপা চমকে ফিরে দেখল অঞ্জলি তার পিছনে এসে দাঁড়িয়েছে। এমনি। অঞ্জলি ওর কাঁধে হাত কাটলো। খেতে ভালো হয়নি? খারাপ হয়নি? কথা বলেই অঞ্জলির দিকে তাকালো সে। মা এখন কীরকম ভারী ভারী হয়ে গিয়েছে। আগের মতো হইচই করে না, চেঁচামেচি কমে গেছে। অঞ্জলি যেমন এসেছিল তেমন চলে গেল চুপচাপ। শাড়ির আঁচলে কপাল মুছল দীপা। শীত চলে যেতে না যেতেই ঘাম হচ্ছে। সাদা আঁচলটা অবশ্য ভিজল না। এখন সে নিয়মিত কাপড় পরে, কালো সরু পাড়, সাদা শাড়ি, সাদা জামা। মনোরমা বলেছেন বিধবাদের রঙিন শাড়ি পরতে নেই, মন চঞ্চল হয়, এমন কোনো কাজ করতে নেই। ঈশ্বরের দেওয়া এই শরীরটাকে পবিত্র রাখতে হবে মৃত্যু পর্যন্ত। আর এই কাজ সহজতর হবে যদি উপযুক্ত কোনো গুরুর কাছে দীক্ষা নেওয়া যায়।
সব মেনে নিলেও এই একটা ব্যাপারে বেঁকে বসছিল দীপা। দীক্ষা মানে নিয়মিত পূজা করে যাওয়া, যেটা সে কিছুতেই পারবে না। অমরনাথের মেয়ের সমর্থনে কথা বলেছিলেন বলেই বোধহয় মনোরমা এ নিয়ে জোর করেননি। সুবিধা হলো ক্লাস 9-এ উঠতেই স্কুলে মেয়েদের শাড়ি পরতে হয়। স্কুলের ইউনিফর্ম হলো কালো সরু পেড়ে সাদা শাড়ি আর সাদা জামা। অতএব স্কুলে গিয়েও কোনো অসুবিধা হয় না দীপার। 4-5 জন মেয়ে যখন এই একই পোশাক বাড়ি ফেরে তখন কয়েকবার দেখেছেন অমরনাথ কষ্টটা কমে গিয়েছিল। এসব কথা রমলা সেনকে একসময় লিখেছিল দীপা। ভদ্রমহিলা চমৎকার চিঠি লিখেছিলেন। অপ্রাপ্তবয়স্ক এবং পরনির্ভর মেয়েদের পক্ষে নিজের মতো প্রকাশ করা অনুচিত কাজ নয়, কিন্তু যতক্ষণ তুমি নিজের দায়িত্ব নিতে না পারছো ততক্ষণ গুরুজনদের মতামত মান্য করতেই হবে। তোমার বাবা মায়ের মতামত যদি ঠাকুমা না শোনেন তার অবাধ্য হলে বাড়িতে শুধু অশান্তি চলবে। মনে রেখো, তুমি বিধবা নাও। একটি রোগগ্রস্ত তরুণের সঙ্গে তোমার বিয়ে দেওয়া হয়েছিল, আর তার সঙ্গে মানসিক বা শারীরিক সম্পর্ক হওয়ার আগে সে চলে গিয়েছে। সংস্কৃতে ধব মানে স্বামী। যে তরুণ তোমার ধব হতে পারেনি সে চলে গেল, তুমি কেন বিধবা হবে? তা সত্ত্বেও তোমাকে এই পরিস্থিতি মেনে নিতে হবে কিছুদিনের জন্য। নিরামিষ খেয়ে ভালোভাবে বেঁচে আছেন এমন মানুষের সংখ্যা পৃথিবীতে কম নেই। আর পোশাক, ওটা তো বাইরের ব্যাপার। পোশাক কখনো মানুষের ভেতরটাকে তৈরি করে না। তোমার সামনে একটা পুরো জীবন পড়ে আছে। সাময়িক এই ব্যবস্থাটা মেনে নাও, এতে তো তোমার কোনো ক্ষতি হচ্ছে না। চিঠিটা অমরনাথকে দিয়ে খেয়েছিল দীপা। পরে তিনি হেসেছিলেন নিজের মনে। তারপর বলেছিলেন, এই ভদ্রমহিলা সঙ্গে সারা জীবন যোগাযোগ রাখবে। উনি ঠিক কথাই লিখেছেন। এসব আমারই বলা উচিত ছিল, অথচ কীভাবে বলবো বুঝতে পারিনি। তবে এই চিঠি তোমার ঠাকুমাকে দেখিও না। উঠোন থেকে ফিরে এলো দীপা পড়ার ঘরে। টেস্ট পেপার নিয়ে বসতে গিয়ে জানালাতেই নজর গেল। বিশু আর খোকন সাইকেল চেপে আসাম রোডে দিয়ে যাচ্ছে। এক নিমেষেই ওরা চোখের আড়াল চলে গেল। কতকাল আর ওদের সঙ্গে গল্প করা হয়নি। এ ব্যাপারে আর কেউ তাকে নিষেধ করেনি, কিন্তু নিজে থেকে আর যেতে চায় না সে। মজার ব্যাপার হলো ওরা তাকে ডাকতে আসে না। স্কুল থেকে ফেরার সময় মাঝে মাঝে ডাকা হয়। ওরা এমন ভাব করে চলে যায় যেন কোনো দিন আলাপ ছিল না। কোনো বাড়িতে যায় না সে। তার কোনো বন্ধু নেই। হঠাৎ বুক কাঁপিয়ে কান্না এলো দীপার। টেস্ট পেপারে মুখ চেপে সে চুপচাপ কেঁদে গেল কিছুক্ষণ। তারপর এক ঝটিকায় উঠে বসে আঁচলে মুখ মুছে পড়তে বসলো। গত কয়েক বছরে জায়গাটার চেহারা খুব দ্রুত বদলেছে। চৌমাথায় কেন্দ্র করে এক নতুন জনপদ গড়ে উঠেছে। কাঠের ব্যবসায়ীরা ছিলেন, কিন্তু এখন তাদের সংখ্যা বেড়েছে। বেশ কয়েকটা সরকারি অফিস চালু হওয়া তাদের কর্মচারীরা বাসা নিয়েছে। সেই সঙ্গে বাজার এলাকায় ব্যাংক, ফরেস্ট অফিস, পিডব্লিউডির অফিস বসে যাওয়ায় জায়গাটা রমারম বেড়েছে। সেলুন, রেস্টুরেন্ট, ছোট হোটেল থেকে শুরু করে দুটো লন্ড্রি চালু হয়ে গেছে চৌমাথায়। আর সেই কারণেই একমাত্র স্কুলটিকে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে। গত বছর থেকে এই স্কুলের ছাত্রছাত্রীরা ফাইনাল পরীক্ষায় বসছে। 4 জন ছেলে গিয়েছিল, 2 জন 3rd ডিভিশনে পাস করেছে, 2 জন পারেনি। এবার সংখ্যাটি বেড়েছে, মোট ছাত্রছাত্রী 12 জন। স্কুলের বর্তমান প্রেসিডেন্ট বিখ্যাত টিম্বার মার্চেন্ট অনিল চ্যাটার্জির মেয়েও এই দলে আছে। সত্যসাধনবাবুর ইচ্ছে ছিল না তাকে ফাইনাল পরীক্ষায় বসতে দিতে। টেস্টে সে 3টি বিষয়ে পাশ করতে পারেনি। তার বিরুদ্ধে কিছু অভিযোগও ছিল। সে ছাত্রীর মতো আচরণ করে না, কিন্তু প্রেসিডেন্টের বিরুদ্ধে যাওয়ার সাহস হেডমাস্টারমশাইয়ের ছিল না। সত্যসাধনবাবু এখন একমাত্র বাসনা এই যে দীপা তিনি 1st ডিভিশনে পাস করাবেই। এই স্কুল থেকে যদি কেউ 1st ডিভিশন পায় তাহলে কে ফেল করলো তা নিয়ে লোকে আলোচনা করবে না। স্কুল থেকে এবারে সত্যসাধনবাবু পরীক্ষার সময় জলপাইগুড়িতে যাবেন। প্রায় প্রত্যেক ছাত্রছাত্রী সেখানে থাকবে ব্যবস্থা হয়ে গিয়েছে, কিন্তু দীপার ব্যাপারে অমরনাথ মনস্থির করতে পারেননি। এমন কোনো নিকট আত্মীয় সেখানে নেই যার বাড়িতে দীপা নিয়ে ওঠা যায়।
সত্য সাধন প্রস্তাব দিয়েছিল তার বোন ভগ্নিপতি জলপাইগুড়িতে শিল্প সমিতি পাড়ায় থাকেন, তাদের ওখানেই তিনি দীপার ব্যবস্থা করে দিতে পারেন। অমরনাথ কোনো উত্তর দেননি, অথচ যাওয়ার সময় হয়ে এলো। বিকেলবেলায় সত্য সাধন মাস্টার চা বাগানের দিকে আসছিলেন হনহন করে। আসাম রোড দিয়ে একটা জিপ পাস কাটিয়ে যেতে গিয়ে ব্রেক কষালো। সত্য সাধন ঘুরে দাঁড়াতেই অনিলবাবুকে দেখতে পেলেন। ড্রাইভারের পাশে বসে অনিল চ্যাটার্জি নমস্কার করলেন। ভালো আছেন তো? এরকম দৌড়ে কোথায় যাচ্ছেন? সত্য সাধন বিনীত গলায় বললেন, এই একটু অমরনাথের কোয়ার্টার্সে। ও, ওর মেয়ে নাকি খুব ভালো ছাত্রী? বিধবা মেয়েকে পড়িয়ে ভদ্রলোকের কি লাভ হচ্ছে বুঝি না, যে জন্য দাঁড়ালাম। জলপাইগুড়িতে যাচ্ছেন, দেখবেন আমার মেয়েটা যেন ভালোভাবে পরীক্ষা দেয়, মোটামুটি থার্ড ডিভিশন পেলেই হবে। মানে ডিভিশনে কোনো দরকার নেই আমার, পাস করলেই একটা খুব ভালো পাত্র পাওয়া যাবে। ছেলেটির ইচ্ছে মেয়েকে অন্তত স্কুল ফাইনাল পাস হতে হবে, বুঝুন। অনিলবাবু হাসলেন। মন দিয়ে পরীক্ষা দিতে কন। আরে মশাই, মন দিলেই যদি পাস করা যায় তো আমিও করতাম। পরীক্ষার সময় যদি গার্ডরা ওকে একটু সাহায্য করে, এটা দেখবেন আমিও থাকবো সে সময়। কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন, আমি ব্যবস্থা করব। চলি। জিপটা আবার গতি নিয়ে চলে গেল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন সত্য সাধন মাস্টার। বাবা হয়ে মানুষটা কি মেয়েকে অসৎ উপায়ে পাস করাতে চান? সময় কীভাবে পাল্টে যাচ্ছে। সত্য সাধন মাস্টারের মনে হলো, অশিক্ষিত কিছু মানুষের ব্যবসায় দৌলতে হাতে কাঁচা পয়সা পাচ্ছে বলেই মানুষের মেরুদণ্ডটি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আজ থেকে 30 বছর আগেও কেউ একথা বলতে পারতো না। ব্রিটিশরা চলে যাওয়ার পর ব্যাপারটা যেন দ্রুত বেড়ে চলেছে। রবীন্দ্রনাথ লিখেছিলেন, অর্থনৈতিক স্বাধীনতা না পেলে কোনো জাতির মেরুদণ্ড গঠিত হতে পারে না। অর্থ যদি কয়েকটি অশিক্ষিত মানুষের হাতে সীমাবদ্ধ হয়, তাহলে তো তারা তার বলে বলিয়ান হয়ে বেপরোয়া হবেই। আবার হাঁটতে শুরু করলেন সত্য সাধন মাস্টার, এবং তখনই তার খেয়াল হলো কথাগুলো ঠিক এই রকমভাবেও রবীন্দ্রনাথ লিখেছিলেন তো। আজকাল এর কথা ওর মুখে, অথবা কখনো কখনো নিজের মনের কথা পছন্দসই মানুষের মুখে বসিয়ে দিচ্ছেন তিনি আজকাল। এটা ঠিক নয়, ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হবে। বারান্দায় মোড়া পেতে অঞ্জলি বসেছিল। সত্য সাধনকে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। আসুন মশাই, আপনার ছাত্রী এখনো পড়ার ঘরে। সে কি মুশকিল কথা, এই বিকেলবেলায় সে পড়তেছে? এটা ঠিক না। কি বলবো বলুন? এত করে বলি, কিন্তু কিছুতেই শুনবে না। এত পড়লে কি মাথা ঠিক থাকবে? আপনি তো জানেন ও মাছ মাংস খায় না, শরীরে শক্তি পাবে কি করে তা বুঝি না। আপনি একটু বুঝিয়ে বলুন। অঞ্জলি এক পা সরে দাঁড়ালো। সত্য সাধন বারান্দায় উঠে এসে পড়ার ঘরে বন্ধ দরজাটা খুললেন। দীপা বই থেকে মুখ তুলে তাকিয়েছিল। সত্য সাধন বাবু বললেন, দিস ইজ ভেরি ব্যাড, কাম হিয়ার। দীপা উঠল। লজ্জিত মুখে সে বাইরে এসে দাঁড়ালো। হঠাৎ সত্য সাধন বাবু তার মাথার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তোমার উচ্চতা কত? দীপা একটু অবাক হলো। জানি না তো। মাইপা দেখো, এখনই মাপা হলো। দীপা দেওয়ালে ঠেস দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। একটা স্কেল দিয়ে মাথার সমান্তরালে দেওয়ালে দাগ দেওয়া হলো। অঞ্জলির লম্বা ফিতে দিয়ে মাটি থেকে সেই দাগ পর্যন্ত মাপা হলো। 5 ফুট 3 ইঞ্চি। সত্য সাধন বাবু মাথা নাড়ালেন। ইম্পসিবল। দ্বিতীয়বার। এবারও এই অঙ্ক পাওয়া গেল। সত্য সাধন বাবু বললেন, অবাক কাণ্ড, তুমি কখন এত লম্বা হইল? আমি কত জানো? 5 ফুট 6। অনলি 3 ইঞ্চি বেশি লম্বা। সত্যিই অবাক কাণ্ড। দীপা বলল, আপনি আমার চেয়ে 1 জীবন বেশি লম্বা। হ্যাঁ, তুমি এখনো কবিতার বই পড়তেছ? তোমার নিষেধ করি না। বিফোর ফাইনাল নো কবিতার বই? কি কাণ্ড! আমি 6 মাস আগে পড়েছিলাম। কার কবিতা? আপনি একটা পত্রিকা দিয়েছিলেন, তাতে ছিল। বেশ, কিন্তু খুকি, এই সময় সুন্দর বিকালে তুই বই নিয়ে বইসে থাকবা না, ঘাসে পা রাখবা, আকাশের নিচে একটু ঘুইরা বেড়াইবা, বুঝলা? অঞ্জলি বলল, উনি আসছেন মাস্টার মশাই। দেখা গেল অমরনাথ মাঠ পেরিয়ে সাইকেল নিয়ে চলে এসেছেন কোয়ার্টার্সের সামনে।
মাস্টারমশাইকে দেখে জিজ্ঞাসা করলেন, সাইকেল থেকে নেমে কখন এলেন? এই তো। অমরনাথবাবু আপনি কি জানেন আপনার দীপার উচ্চতা কত? অমরনাথ অবাক হলেন সামান্য সময়ের জন্য, তারপর সব প্রতিভ গলায় জবাব দিলেন, 29,300 ফুট। দীপা চিৎকার করে উঠল, এ মা! অমরনাথ বললেন, হিমালয়ের থেকে একটু বেশি, তাই না দীপা? সত্যসাধন সশব্দে হেসে উঠলেন। দীপা লজ্জা পেয়ে ভেতর ঢুকে গেল। মনোরমা আসছিলেন, ওকে দেখে জিজ্ঞাসা করলেন, কে হাসছে রে ওরকম ষাঁড়ের মতো? দীপা আঙুল তুলল, দাঁড়াও মাস্টারমশাই, মাস্টারমশাইয়ের সামনে বলবো। হ্যাঁ? ও বাবা, মাস্টারমশাই, তা এত হাসির কি হলো? জানি না, গিয়ে জিজ্ঞাসা কর। মনোরমা একটু বিরক্ত হয়েই বাইরে এলেন। অঞ্জলি মাথার ঘুমটা টানলো। তখন অমরনাথ বলেছিলেন, সমস্যা অনেক মাস্টারমশাই, আপনার আত্মীয়র বাড়িতে ওকে একা রেখে আমরা নিশ্চিত থাকতে পারবো না। কীরকম পরীক্ষা দিচ্ছে বুঝতেই পারছেন। তা ঠিক, কিন্তু দীপার একটা ভালো জায়গায় রাখা দরকার। ওয়েসিস কিংবা রুবি বোর্ডিংয়ের ঘর পাওয়া মুশকিল, সেটা শুনলাম। কাল নবনীর বন্ধু এসেছিল জলপাইগুড়ি থেকে। সে বলল পরীক্ষার্থীরা নাকি ওই দুটো হোটেলে অ্যাডভান্স টাকা জমা দিয়ে প্রায় দখল করে নিয়েছে। মুশকিল হলো হোটেলেও দীপাকে নিয়ে ওটা যাবে না। আমার আত্মীয়র বাড়িতে আপনাদের প্রবলেম হইতে পারে, কিন্তু হোটেল না থাকার কি কারণ তা বুঝলাম না। মনোরমা এবার মুখ খুললেন, এটা তো খুব সহজ কথা মাস্টারমশাই। মেয়েটা বিধবা, হোটেলে 5 ভূতের ব্যাপার, মাছ মাংসের ছোঁয়াছুঁয়ির বালাই নেই। ওখানে ও খাবে কি? ওর জন্য তো আলাদা বাসনপত্রে কেউ রান্না করে দেবে না। সত্যসাধন মাস্টারের থতমত ভঙ্গিটি লক্ষ্য করলো অঞ্জলি। ভদ্রলোক বোধ হয় আজ পর্যন্ত জানতেন না যে মনোরমা দীপাকে চিরাচরিত বৈধব্য জীবনে খানিকটা মানতে বাধ্য করেছেন। তাকে গম্ভীর হয়ে যেতে দেখে দেখল অঞ্জলি। শেষ পর্যন্ত তিনি বললেন, ঠিক আছে, আপনারা যা ভালো মনে করেন তাই করুন। অন্তত দীপা যেন আনডিস্টার্বড পরীক্ষা দিতে পারে, সেইটা দেখবেন। অমরনাথ বললেন, জলপাইগুড়িতে একটা বাড়ি কদিনের জন্য ভাড়া নিতে চেয়েছিলাম আমি। নবনীর বন্ধু বলল, অন্তত মাঝখানেকে নিচে কেউ বাড়ি ভাড়া দেয় না, গায়ে লাগছে খুব। তবু ওকে বলেছি তাই ব্যবস্থা করতে। যদি ব্যবস্থা না হয়। সত্যসাধন মাস্টার মুখ তুললেন, কিছু মনে কইরেন না, আপনি কিন্তু দায়িত্ব পালন করতেছেন না। আজ বাদ কাল তার পরীক্ষা, আর এখনো কোনো ব্যবস্থা হয় নাই। নো, ইটস নট ডান। সে আমার প্রিয় ছাত্রী, তাই এত কথা কইলাম। আসি, নমস্কার। সত্যসাধন ফিরে যাওয়ার জন্য পা বাড়ালেন। অঞ্জলি তাকে ডাকলেন, মাস্টারমশাই, আপনার বন্ধু ওখানে আছেন, উনি কোনো ব্যবস্থা করতে পারবেন না? দায়িত্ব যদি দেন তাহলে। ও তো আপনারই মেয়ে, আপনি না থাকলে আজ পরীক্ষা দেওয়া কি সম্ভব হতো ওর পক্ষে? আপনি চলে যাবেন না, ওর সঙ্গে কথা বলুন, আমি চা আনছি। সত্যসাধন মাস্টারের মুখ প্রসন্ন হলো এখন। অমরনাথ বললেন, দীপা কোথায়? ওকে ডেকে দাও, ওর চিঠি আছে শিলিগুড়ি থেকে। অঞ্জলির প্রশ্নের মধ্যে ঈষৎ বক্রতা ছিল। অমরনাথ বললেন, খুলে দেখিনি। অঞ্জলি ভেতরে চলে গেলে মনোরমা বললেন, এটা ভালো করিস না অমর, মেয়ের যথেষ্ট বয়স হয়েছে, কে না কে চিঠি দিচ্ছে আর তুই তা বয়ে এনে ওকে দিচ্ছিস। বদমাস ছেলের ছোকরাতেও তা লিখতে পারে, সেরকম কেউ লিখলে দীপা নিশ্চয়ই আমাকে বলবে। বাহ, কি বুদ্ধি! শুনলেন মাস্টারমশাই, ওই বয়সে মতিভ্রম হতে আর কতক্ষণ সময় লাগে? মেয়ে তখন বাপকে বলবে, আমার মতিভ্রম হয়েছে। সত্যসাধন মাস্টার বললেন, মা, একটা কথা কই, অমরনাথবাবু ঠিক কাজই করতেছেন, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। এই সময় দীপা এসে দাঁড়ালো। অমরনাথ তাকে খামটা এগিয়ে দিলেন। সে সবার সামনে খামের মুখ খুলে দুটো কাগজ বের করলো। প্রথমটা পড়ে নিয়ে দ্বিতীয়টা বাবার দিকে এগিয়ে দিল। এই চিঠিটা তোমাকে লিখেছেন উনি। অমরনাথ চিঠিটা পড়লেন, তার মুখে হাসি ফুটলো। একবার সন্ধ্যার আকাশের দিকে তাকিয়ে সামান্য ভাবলেন, তারপর বললেন, মাস্টারমশাই, একেই বলে যোগাযোগ। আপনি তো রমলা সেনের নাম শুনেছেন, দীপাকে খুব ভালোবাসেন মহিলা। শুনেছি, তবে ও সাজেশন ঠিক না। আগে ইজি অ্যান্সার লিখলে ব্রেন টেক্সট হয় না। কি লিখেছেন তিনি?
অমরনাথ বললেন, জলপাইগুড়ি কোনো হোটেলে পড়াশোনা আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে ওর সন্দেহ আছে। ওর পরিচিত এক ভদ্রলোকের অফিসের গেস্ট হাউস আছে বাবুপাড়ায়। আমরা সেখানে থাকতে পারি ইচ্ছে হলে। গেস্ট হাউসে 2টো ঘর আছে। নিজের হাতে রাঁধতে পারি। আবার চৌকিদারদের বললে সে করে দিতে পারে। সময় বেশি হাতে নেই বলে তিনি তার বন্ধুকে বলে দিয়েছেন চৌকিদারদের জানিয়ে দিতে। আমাদের যদি অন্য কোথাও ব্যবস্থা হয়ে থাকে তাহলে একবার চৌকিদারদেরকে খবরটা দিলেই হবে, নাহলে সরাসরি ওখানে উঠতে পারি। অমরনাথ থামাতেই মনোরমা জিজ্ঞাসা করলেন, বন্ধু মানে কীরকম বন্ধু? অমরনাথ চট করে গম্ভীর হয়ে গেলেন। সেটা লেখেননি উনি। অত বড় মেয়ে ছেলের আবার বন্ধু হয় কি করে? গেস্ট হাউস মানে কি? অতিথিদের থাকার জায়গা। ও বাবা, সেটা নিশ্চয় কোনো মেয়ে বন্ধু থাকবে না। আমার ভালো ঠেকছে না। যতই ভালো চিঠি মেয়েকে লিখুক, যে মেয়ে ছেলে এত বছর বয়স পর্যন্ত বিয়ে করেননি তাকে আমি কিছুতেই মেনে নিতে পারিনি। তার আবার বন্ধুও আছে। হঠাৎ দীপা প্রতিবাদ করলো, মেয়ে ছেলে বলো না তো। মনোরমা আকাশ থেকে পড়লেন, মানে মেয়ে ছেলে আবার কি কথা? মহিলা বলবে কেন? মেয়ে ছেলে বললে জাত যায় নাকি? জন্মভর লোকে আমাদের মেয়ে ছেলে বলে এলো। কই, আমার তো কখনো গায়ে লাগেনি। তোর যেন ফোসকা পড়লো। অমরনাথ বললেন, দেখো, উনি ভদ্রতা করেছেন। আমাদের যখন থাকার জায়গা ঠিক হয়নি তখন ওই ভদ্রতার খাতিরে একবার সেখানে গিয়ে দেখা দরকার। নইলে আগরওয়ালারা নতুন ধর্মশালা করেছেন, সেখানেই উঠব। সত্যসাধন মাস্টার জিজ্ঞাসা করলেন, গোস্ট হাউসের চার্জ কত? ওটা নাকি ভাড়া দেওয়ার জন্য নয়, তাই লিখেছেন তিনি। অঞ্জলি যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সে গেলে ছেলে দুটোর সঙ্গে যাবে। তাদের সামলানো মনোরমার পক্ষে সম্ভব নয়। অতএব মনোরমাই সঙ্গে যাবে। 2খানা ঘর যদি পাওয়া যায় তাহলে একটিতে নাতনি ঠাকুমা থাকবে, অন্যটিতে অমরনাথ। কিন্তু যাওয়ার আগের দিন মনোরমা বেঁকে বসলেন। তিনি যেতে পারবেন না। ভোর রাত্রে স্বপ্ন দেখেছেন তিস্তার নৌকাডুবি হচ্ছে এবং নৌকাতে তিনি দীপার সঙ্গে বসে আছেন। অঞ্জলি বোঝাতে চাইলে স্বপ্নাবির সঙ্গে জীবনের মিল 1 লক্ষে একবার হয় কিনা সন্দেহ। মনোরমা বললেন, না বৌমা, একটা নৌকাডুবি আমার জীবনটাকে ছাড়খাড় করে দিয়েছিল। স্বপ্নটা যখন দেখেছি তখন আর পা বাড়াচ্ছি না। তোমাকে কি বলবো? আমি আর দীপা পাশাপাশি বসে জল দেখছি। হঠাৎ মুখ তুলে দেখি তিনি 2 হাত দূরে নৌকায় বসে আমার দিকে তাকিয়ে হাসছেন। সঙ্গে সঙ্গে ডুবে গেল নৌকা। অঞ্জলির সমস্ত শরীরে কাঁটা ফুটল। মৃত মানুষেরা মাঝে মাঝে ভোরবেলায় স্বপ্ন দেখিয়ে হুঁশিয়ার করে দিয়ে যায়, এমন গল্প সে অনেক শুনেছে। অমরনাথ চিন্তিত হলেন। নিজে কখনো উনুনের পাশে যায়নি তিনি। খাবার আনতে হলে হোটেলে যেতে হবে। সেটা মনোরমা জানলে কুক্ষেত্র বাঁধবে। জলপাইগুড়িতে অবশ্য নৌকা এড়িয়েও যাওয়া যায়, তাতে প্রচুর সময় লাগে। বান্ধনহাট থেকে ট্রেনে চেপে শিলিগুড়ি, সেখান থেকে আবার ট্রেন পাল্টে জলপাইগুড়ি, পুরো 1 দিন পথ। পরীক্ষার 2 দিন আগে মেয়েটা এতখানি পরিশ্রম করানো উচিত হবে কি না বুঝতে পারছিল না। শেষ পর্যন্ত অঞ্জলি জানালো সেই যাবে। বাঁদর দুটোকে এমন শাসনে সেখানে রাখবে যে ওরা দিদিকে বিরক্ত করার সাহস পাবে না। মনোরমার মুখে হাসি ফুটল। মনোরমা আজ মাঠে নেমে এসেছিলেন। বধূয়া বাসের মাথায় মালপত্র তুলে দেওয়ার পর আসনে বসে অঞ্জলি তাকে শেষবার বলল বাড়ি ছেড়ে কোথাও না যেতে। তারপরেই তার নজর পড়ল বড়বাবুর বাবা তেজেন্দ্র নিজেদের কোয়ার্টার্স ছেড়ে লুঙ্গি পরে গেঞ্জি গায়ে বেরিয়ে এসছেন। ওর হাসি পেল। দীপা জিজ্ঞাসা করলো, হাসছো কেন? অঞ্জলি মাথা নাড়ল, এমনি। দীপার খুব অস্বস্তি হলো। লেডিস সিট খালি থাকা দৌলতে তারা বসতে পেরেছে, কিন্তু অমরনাথ মাথার ওপর রডে হাত রেখে চলন্ত বাসে দাঁড়িয়ে আছেন। বাবাকে দাঁড় করিয়ে রেখে তারা বসে আছে এমন কাণ্ড কখনো ঘটেনি। সে মায়ের দিকে তাকালো। ব্যাপারটা
অঞ্জলির মধ্যে কোনো প্রতিক্রিয়া ঘটায়নি। সে খুব খুশি মুখে চা বাগানে পিছিয়ে যেতে দেখেছে। এই সময় ছোট ভাইটা জিজ্ঞাসা করলো, এই দিদি, এই নদীটার নাম কি রে? দীপা গম্ভীর মুখে জবাব দিল, আংরা ভাষা। নৌকায় বসেছিল অঞ্জলি কাঠ হয়ে, বালিতে পা দিয়ে বলল, মাছলাম বাবা। দীপা জিজ্ঞাসা করলো, কেন? তোর ঠাকুমার স্বপ্ন দেখেছিল না? ঠাকুমার আসার ইচ্ছে ছিল না বলে পা নিয়ে বলেছে। সে কি করে বুঝলি? বাহ, আমি তো ঠাকুরমার পাশেই শুয়েছিলাম। খারাপ স্বপ্ন দেখলেই ঠাকুমা ঠেলে আমার ঘুম ভাঙিয়ে দেয়। কাল তো ভাঙায়নি। কথা বলতে বলতে লোকটার ওপর নজর পড়লো তার। পজিসরাজ ট্যাক্সির সামনে দাঁড়িয়ে হকিছে। পাঁচ সিকে জিনিসপত্র ততক্ষণে অন্য একটা ট্যাক্সিতে তুলে দিয়েছিলেন অমরনাথ। দীপা ছুটে গেল তার কাছে। বাবা, আমাকে একটা আধুলি দেবে? আধুলি? কি করবি? দাও না, পরে বলবো। অমরনাথ পকেট থেকে খুচরো পয়সা দঙ্গল থেকে একটা আধুলি বের করে দিতেই দীপা ছুটে গেল লোকটার কাছে। ততক্ষণে সেই ট্যাক্সিতেও যাত্রী বোঝাই হয়ে গিয়েছে। ড্রাইভার স্টার্ট দিতে যাচ্ছিল। দীপা পাশে দাঁড়িয়ে বলল, এটা নিন। নিন মানে? 8 আনায় তো যাওয়া যায় না ভাই, আর জায়গাও নেই। না, আমি যাব না। আপনি আমার কাছে 8 আনা পান, আমি তোমার কাছে। অবিশ্বাসের লোকটা যাত্রীদের দিকে তাকালো। তারাও এখন কৌতূহলী হয়েছে। দীপা আঁচলটা টেনে ধরলো, হ্যাঁ, অনেকদিন আগে আপনি আমাকে 8 আনায় জলপাইগুড়ি থেকে এই ঘাটে এনেছিলেন। খানিকক্ষণ তাকিয়ে থেকে লোকটা নেমে এলো গাড়ি থেকে। তারপর, তোমার হাতে একটা ভারী সুটকেস ছিল। বিকেল হয়ে গিয়েছিল, তোমার সঙ্গে কেউ ছিল না, তাই তো? দীপা মাথা নাড়ল, হ্যাঁ। লোকটা হতভম্ব হয়ে গেল। তারপর বিড়বিড় করে বলল, কিন্তু সেদিন তো আমাদের সিঁদুর ছিল, হাতে শাখা ছিল, নতুন বউ মনে হচ্ছিল। এই গল্প আমি অনেকের কাছে করেছি, কিন্তু এখন আমি বউটাও নয়। আপনি আমার খুব উপকার করেছিলেন, এটা নিলে আমার ভালো লাগবে। দীপার কথা শেষ হওয়া মাত্র অমরনাথ তার পাশে এসে দাঁড়ালেন। ড্রাইভার তাকে দেখল। আপনার মেয়ে? ও, শোনো, তুমি খুব ভালো। আমি কিছুই জানি না তোমার, কিন্তু এত বছর পরেও তো আর ওই আধুলি নিতে পারবো না। সেদিন যদি তোমার কাছে বাস ভাড়া ছাড়া বেশি পয়সা থাকতো, অবশ্যই নিতাম। আমরা কসাই লোক, কাউকে একটা পয়সাও ছাড়ি না। কিন্তু সেদিন আধুলিটা কম নিয়েছিলাম বলে আজও মনে মনে সুখ পাই। তুমি যদি সেটা আজ শোধ করে দাও, তাহলে আর সুখ থাকবে না। তাহলে আপনার কাছে ঋণী থাকবো। না, সেদিন কি তোমাকে বলেছিলাম পরে দিয়ে দিও? বলিনি। তাহলে আর ঋণ বলছো কেন? মনে করো তোমার জন্য 8 আনাই ভাড়া ছিল। আচ্ছা, যেদিন তুমি আবার শাখা সিঁদুর পরে সুটকেস নিয়ে একা এই ঘাটে এসে আমার পক্ষীরাজে উঠবে, সেদিন সুদ সমেত শোধ করে দিও। কথা শেষ করে লোকটা গাড়িতে উঠে বসলো। তারপর বেশ রাগী মুখে গাড়িতে স্টার্ট দিয়ে বালির ওপর ছুটে চলল কিং সাহেবের ঘাটের দিকে। প্রচণ্ড শব্দের সঙ্গে সে ধুলো উড়ল। তাতে মুহূর্তেই গাড়িটা ঢাকা পড়ে গেল। অমরনাথ মেয়ের কাঁধে হাত রাখলেন। চল। দুটো রিক্সা করতে হলো। ছেলেদের নিয়ে অমরনাথ সামনে রিক্সায় বসেছিলেন, পেছনে বিষণ্ণ মুখে মায়ের পাশে দীপা। কোর্ট কাছারি ছাড়িয়ে ডান দিকে সুভাষ বোসের মূর্তিটাকে রেখে রিক্সা করলো নদীর ওপর। কাঠে ব্রিজে উঠতেই ওপাশ থেকে একজন চিৎকার করে উঠল, ও মশাই, দাঁড়ান দাঁড়ান, আপনার নাম অমরনাথ না? অমরনাথ রিক্সাওয়ালাকে থামতে বলল। তিনি লোকটাকে চিনতেই পারছিলেন না। রোগা, লম্বা, পৌড় এবং পোশাকে অস্বাচ্ছল ছাপ স্পষ্ট। কাছে এসে লোকটি 2 হাত যুক্ত করে মাথায় ঠেকিয়ে জিজ্ঞাসা করলো, ভুল করেছে কি? আপনি অমরনাথ বাবু? আজ্ঞে হ্যাঁ। আপনার ভুল হয়নি। তা যাচ্ছেন কোথায়? সঙ্গে পরিবার রয়েছে দেখছি। এখনই এলেন মনে হচ্ছে। হ্যাঁ, আমার মেয়ের ফাইনাল পরীক্ষা, এখানে সিট পড়েছে, কদিন থাকতে হবে। মেয়ে? ওইটে বুঝি? বাহ, অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, কোথায় উঠবেন? বাবুপাড়ায় একটা গেস্ট হাউসে। বাবুপাড়ায় গেস্ট হাউস 3টা আছে, রায়দের, মিত্রদের আর গুপ্তদের। কোনটায় উঠছেন? ঠিকানা আছে? মিস্টার SSK মিত্র ভদ্রলোকের নাম। বুঝেছি, ঠিক আছে, আর আটকাবো না, পরে দেখা হবে। আপনাকে ঠিক চিনতে পারলাম না, পরিচয় দিলেই পারবেন। আমি যাই।
আমি যাব দেখা করতে। না না, পরিবারের সবাইকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা ঠিক হচ্ছে না। আসি, নমস্কার। চলন্ত রিকশায় বসে চিন্তিত হলেন অমরনাথ। লোকটি নিজের পরিচয় এড়িয়ে গেল কেন? কখনো একে দেখেছেন বলে মনে পড়ছে না, অথচ এমন কথা বলল যে সব খবর জানে। পেছনের রিকশায় বসে অঞ্জলি দীপাকে বলল, তোর বাবার কাণ্ড দেখলি? চেনা নেই, জানা নেই, একটা উটকো লোককে গড় গড় করে সব কথা বলে গেল। কার মাথায় কি মতলব আছে কেউ বলতে পারে? দীপা বলল, বাবা কি এমন বলেছে? বাবা বাবা কোথায় উঠবো, কেন এসছি বলার কি দরকারি? এখনও তো হতে পারে লোকটা ওদের কোনো আত্মীয় কিংবা খুব চেনা। অঞ্জলির কথা শেষ হতেই মুখ থমথম হয়ে গেল দীপার। জলপাইগুড়িতে আসতে হবে জানার পর থেকেই সেই রাত দিনগুলোর কথা মনে পড়ে। দম বন্ধ হয়ে আসে। রাত্রে এসেছিল বলে কিছুই দেখেনি। আবার দুপুরে পেরিয়ে যখন চোরের মতো ফিরে যাচ্ছিল, তখন কোনো দিকে তাকাবার মতো মন ছিল না। এতদিন হয়ে গেল, বাড়িতে কেউ ভুলেও কথা তোলে না, কিন্তু তার আচরণে বিধবার ছাপ মেরে নিয়ন্ত্রিত করে রেখেছে এমনভাবে যে সেই কথা ভুলে যাওয়ার উপায় নেই। এই লোকটি যদি ওদের লোক হয়, তাহলে এসকে মিত্রের গেস্ট হাউসে খুঁজে বের করতে অসুবিধা হলো না। সুন্দর ছিমছাম বাগানওয়ালা বাড়িটা করলা নদীর ধারেই। চৌকিদার নিজেই এগিয়ে এলো। সে ইতিমধ্যে নির্দেশ পেয়ে গেছে। ঘরদোর দেখে অমরনাথ খুশি। রমলা সেনের প্রতি কৃতজ্ঞ হলেন তিনি। আজই একটা চিঠি লিখবেন ঠিক করলেন। বাড়ি দেখে অঞ্জলির মেজাজ শান্ত হলো। নইলে অজানা লোককে সব খবর দেওয়ার জন্য স্বামীর সঙ্গে তার এক প্রস্ত হয়ে যেত। চৌকিদার চলে গেলে বলল, শোনো, তোমাকে একটা কথা বলছি। আমরা এখন শত্রুপক্ষের এলাকায় এসছি, সাবধানে চলবে। সবাইকে আগ বাড়িয়ে বিশ্বাস করবে না। ওই লোকটা যদি আসে তাহলে বেশি কথা বলবে না। দীপা পড়তে বসে গেল। অঞ্জলি ছেলেদের করলা নদীর ধারে গিয়ে দাঁড়ালো। বিয়ের পর এই প্রথম সে অমরনাথের সঙ্গে বাইরে একা শব্দটা ভাবা মাত্র হেসে ফেলল সে। ছেলে দুটোকে কড়া গলায় বলল, সাবধান করে দিচ্ছি, কেউ যেন এই নদীর ধারে খেলতে আসবে না। বড় বড় কুমির আছে, গপ করে গিলে নেবে তোমাদের। সন্ধ্যার মধ্যে অমরনাথ অনেকগুলো কাজ হয়ে গেল। দীপা যে স্কুলে সিট পড়েছে সেখানে যাওয়ার সহজ পথে দেখে এলেন। বাজার থেকে আহার্য জিনিসগুলো কিনলেন। গেস্ট হাউসে ফিরে দেখলেন সত্যসাধন মাস্টার বারান্দায় বসে চা খাচ্ছেন। অঞ্জলি বলল, কি ঝামেলা বাঁধলে বলো তো? অমরনাথ বললেন, কি হয়েছে? সেই লোকটা এসেছিল, তুমি নেই শুনে বলেছে ঘুরে আসছে। লোকটা কি তাই তো বুঝতে পারছি না। মাস্টারমশাইয়ের খবর ভালো মন্দ না। এখন পরীক্ষাটা ভালোই শেষ হইলেও হলো। একটা কথা কই, এখন দীপারে একদম ডিস্টার্ব করবে না। ওর যেমন পড়ানোর ইচ্ছা তাই পড়তে দিবেন। আর পরীক্ষার অন্তত 1 ঘন্টা আগে নিয়ে যাইবেন সেন্টারে। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার ছাত্রীর কোনো অসুবিধা হবে না। সত্যসাধন মুখে হাত বোলালেন একটু, তারপর নিচু গলায় বললেন, দেখেন অমরনাথ বাবু, আমি ব্যাকডেটেড মানুষ। কখনো ভাবি নাই মাইয়া মানুষের মেধা পুরুষের চেয়ে বেশি। কিন্তু দীপারে দেখে আমি ভুল ভাঙছি। এই মেয়েটি অনেক উপরে উঠবে। হয়তো ঈশ্বরের বাসনা ছিল সে সংসার করে। আজ উঠি। অঞ্জলি বলল, রোজ যদি একবার এখানে ঘুরে যান মাস্টারমশাই। সত্যসাধন বললেন, বলার দরকার নেই, স্বার্থ আমার, আমিই আসবো। গেট খুলে যখন সত্যসাধন বেরিয়ে যাচ্ছেন, তখন অঞ্জলি অমরনাথের কিনে আনা জিনিসপত্র ব্যাগ নিয়ে ভেতরে গেল। একটা ঘর দীপাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ বাড়িতে ইলেকট্রিক আলো আছে, ফলে দ্বিতীয় ঘরটিতে ছেলে দুটো হুটোপুটি করছে। ইলেকট্রিক আলোর রাত কাটানোর অভিজ্ঞতা এই প্রথম হচ্ছে ওদের। অঞ্জলি ধমকালো আসতে। বারংবার বলেছি, এই কদিন দিদি বাড়িতে থাকলে গলা তুলে কথা বলবি না। বারান্দায় চেয়ার পাতা ছিল। অমরনাথ তার একটাই গিয়ে বসলেন। খুব শান্ত এই বাড়িটা। রমলা সেন যেচে যদি ব্যবস্থাটা না করে দিতেন। অঞ্জলি ভদ্রমহিলাকে কখনো পছন্দ করেনি, কিন্তু এখন তার মুখ ফুটে কিছু বলে না। 1 কাপ চা হলে মন্দ হতো না। অঞ্জলিকে ডেকে ইচ্ছে
ইচ্ছে হলো না। আজকাল মাঝে মধ্যেই ক্লান্তি লাগে। চা বাগানের কাজে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে তার বাইরের জীবনের সঙ্গে খাপ খাওয়াতে পারে না। ছেলে দুটোকে হয়তো মানুষ করে যেতে পারবেন, কিন্তু মেয়েটা? অমরনাথ নিঃশ্বাস ফেললেন। শেষ পর্যন্ত দীপা স্কুল ফাইনাল পরীক্ষা দিচ্ছে। তাদের বংশে কোনো মেয়ে এই অবধি পড়েনি। বংশ? দীপা কি তার বংশের? উত্তরটা ভাবতেই ভালো লাগে না। যে মেয়েটি জন্মের পর মাকে হারাতে হয়েছে, যার বাবা স্ত্রীর মৃত্যুর পর ওই সম্পর্ক অস্বীকার করেছে, সেই মেয়েটিকে যখন বুকে তুলে নিতে পেরেছিলেন, তিল তিল করে বড় করে তুলতে পেরেছিলেন, তখন অমরনাথ মাথা নাড়ালেন। মতিভ্রম না হলে হরিদাসের কথা শুনে বিয়েতে তিনি রাজি হয়ে যেতেন না। মনোরমা যদি সে সময় চাপ না দিতেন, এত কিছু কষ্ট হয়ে গেলে একটা ভুলের জন্য। এখন তার প্রায়শ্চিত্ত করা। লোকে বলে ছেলে হলে পড়াশোনার পিছনে খরচ করার মানে হয়, মেয়ের পিছনে এত টাকা টানছেন কেন? তার ওপর বিধবা মেয়ে, কোনো ভবিষ্যৎ নেই। কবে বিদ্যাসাগর মশাই বিধবা বিবাহ চালু করেছিলেন, কিন্তু কে মানছে? কেউ না। দেশে লক্ষ লক্ষ কুমারী পড়ে থাকতে সাধ করে কেউ বিধবাকে বিয়ে করে? সুভাষচন্দ্র গত 2 বছর কলকাতা থেকে অবশ্য একটার পর একটা সম্বন্ধ পাঠিয়ে যাচ্ছে। কেউ 2বার বিয়ে করেছে, কেউ 3 সন্তানের নিয়ে বিপত্নিক। দ্বিতীয়বার ভুল করবেন না। অমরনাথ সেই কথা জানিয়ে দিয়েছেন সুভাষচন্দ্রকে। স্কুল ফাইনালটা পাশ করলে চা বাগানের স্কুলে একটা কাজ হয়েও যেতে পারে। অঞ্জলি চায়ের কাপ নিয়ে পাশে এসে দাঁড়ালো। কি ভাবছো? অমরনাথ খুশি হয়ে কাপ নিলেন, কথা বললেন অন্য গলায়। কেমন লাগছে জলপাইগুড়ি? তোমারও একটু চেঞ্জ হলো। তা হলো। আমি ঠিক করেছি দীপা যখন পরীক্ষা দিতে যাবে তখন বাইরে ঘুরতে যাব। পরীক্ষা শেষ হলে ওকে নিয়ে ফিরবো। তাই হবে। আর পরীক্ষা যেদিন শেষ হবে সেদিন সবাই মিলে একটা সিনেমা দেখতে যাব। একটু আগে রিকশায় করে মাইকে বলতে গেল কাল থেকে রূপশ্রী সিনেমা হলে উত্তম কুমারের সিনেমা হবে। খুব ভালোই পরীক্ষা হোক। কেউ আসছে। অঞ্জলি গেটের দিকে তাকিয়ে বলল। গেট খুলে যিনি আসলেন তিনি খুব জোরেই হাঁটছিলেন। একেবারে কাছে এসে বললেন, নমস্কার মশাই, এই এলেন বুঝি? আমি অবশ্যই এর আগে খোঁজ নিয়ে গিয়েছি। অঞ্জলি চটপট ভেতরে চলে গেল। অমরনাথের চা তখনও অর্ধেক। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আমি কিন্তু এখনো আপনাকে চিনতে পারিনি। খুব স্বাভাবিক, কয়েক মিনিটের জন্য দেখা হয়েছিল আমার। আবার মুশকিল হলো, যাকে ভালো লাগে তাকে কিছুক্ষণে ভুলে যেতে পারি না। তা কি বলবে মশাই? বয়স তো কম হলো না, ভালো লাগার মতো মানুষ তো কম দেখলাম না। তারা সবাই মাথার মধ্যে যাকে বলে ঠাসাঠাসি হয়ে থাকেন। আমাকে এখনো বুঝতে পারছেন না। মেয়ের বউ ভাতে জলপাইগুড়িতে এসেছিলেন প্রতুলবাবুর বাড়িতে। আমি আপনাকে অ্যাপয়েন্ট করতে বসতে বলেছিলাম, এখন মনে পড়ছে? অমরনাথ শক্ত হলেন, একটু ভাবার চেষ্টা করলেন, কিন্তু সেই সন্ধ্যায় এই লোকটিকে দেখেছিলেন কিনা মনে করতে পারলেন না। তিনি জিজ্ঞাসা করলেন, আপনার নাম? হরদেব ঘোষাল। প্রতুলবাবুর প্রথম জীবনে ব্যবসার পার্টনার ছিলাম। যেই তিনি লাভের মুখ দেখতে লাগলেন অমনি হাত ধুয়ে ফেললেন। তাই একটু নিশ্চয় বসতে বলবেন। হাঁটতে হাঁটু ব্যথা হয়ে গেছে। অমরনাথ ইতস্তত করলেন। যে সম্পর্কে একেবারে চুকে গিয়েছে তারাই জোর ধরে উদয় হয়েছেন হরদেব। নতুন জায়গায় একেবারে অভদ্র হতেও পারছেন না। চা বাগান হলে যে ব্যবহার করতেন এখানে তা ব্যবহার পারবেন না। বললেন, বসুন। আধা খাওয়া চা শুকনো কাপটি মাটিতে নামিয়ে রাখলেন। তারপর জিজ্ঞাসা করলেন, বলুন কি উদ্দেশ্যে এসেছেন? হরদেব আরাম করে বসলেন। এই মেয়ে তো সেই মেয়ে যে বিধবা হয়েছে। অমরনাথ জবাব দিলেন না। হরদেব একটু অপেক্ষা করে বললেন, আমারও তাই মনে হয়েছিল। অবশ্য বিয়েবাড়িতে কনের বসে দেখেছি, এখন তো ডাগর হয়েছে। মিল তেমন নেই। তবু শুনেছিলাম মেয়েটি আপনি পড়াচ্ছেন। তা সে যে স্কুল ফাইনাল পরীক্ষা দেওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে তা কি করে ভাববো? খুব ভালো। পকেট থেকে কৌটো বের করে নসি নিলেন হরদেব। আপনি কি উদ্দেশ্যে এসেছেন এখনো বললেন না? বলছি, দেখুন অমরবাবু,
প্রতুল ছেলের বিয়ে দিয়ে বউ ঘরে আনলো। যে ছেলে ভেতরে ভেতরে ক্ষয়ে যাচ্ছে, তার মাধ্যমে বংশধর চাইল সে। আপনার মেয়ে সেদিন পালিয়ে বেসছিল, ছেলেও মূল্য প্রতুলের। তারপর এসব তো আমাদের জানা পুরনো গল্প, এখন কেন ওসব তুলছেন? বলছি, আপনার মেয়ে পালিয়ে যাওয়ার পর প্রতুল তার পুত্রের মৃত্যু সংবাদ জানিয়েছিল। কেন জানেন? জানিয়েছিল এই জন্য, যার সম্পর্ক সে নেই, তাই তোমার মেয়েকে আর পাঠিও না। সে ঠিকই করেছিল, কারণ আপনি আর আপনার মেয়েকে তার শ্বশুর বাড়িতে ফেরত পাঠাননি। কে কী চেয়েছিল জানি না, আমি পাঠানো উচিত বলে মনে করিনি। হ্যাঁ, এটাই সে চেয়েছিল, প্রতুলের বিশাল সম্পত্তি। এসবের উত্তরাধিকারী কে বলুন তো? জানেন না? আপনার মেয়ে। শেষ শব্দ দুটো নিচু গলায় বললেন হরদের ঘোষাল। অমরনাথের চোখ ছোট হলো। কি করে? পুত্রবধূ, ছেলে নেই, মেয়ে নেই, অতএব সম্পত্তি তো পুত্রবধূই পাবে। হরদের হাসলেন। প্রথম 6 মাস খুব উদ্বিগ্ন ছিল সে। না, পুত্র শোক নয়। আপনি যদি খবর পাঠান যে মেয়ে গর্ভধারণ করেছে এবং সন্তান সম্ভব, তাহলে কি হবে? শেষ পর্যন্ত তার লোকজন যখন জানালো কিছুই হয়নি, তখন নিশ্চিত হলেন। কিন্তু আপনি বললেন তিনি উত্তরাধিকারী আনার জন্য ছেলের বিয়ে দিয়েছিলেন। সেরকম কিছু হলে তার তো খুশি হওয়ার কথা। অমরনাথ আপত্তি করলেন। না, একটু চা হবে? আচ্ছা থাক। তিনি খুশি হতেন না, কারণ তিনি ভালো করেই জানতেন যে তার পুত্রের পিতা হওয়ার ক্ষমতা নেই। তবু তিনি বিয়েটা দিয়েছিলেন। কিন্তু যদি তার অনুমান ভুল হয়, পুত্র যদি দুর্ঘটনা ঘটিয়ে ফেলে, উদ্বিগ্নতা সেই কারণে। আপনি যা বলেছেন তা আমার কাছে দুর্বোধ্য। আর এই সব কথা কি করে জানতে পারলেন আপনি? অমরনাথ বিরক্ত হলেন। জানি। এখন আমি প্রতুলের অনেক নিচের স্তরের। তার অর্থ আছে, নাম হয়েছে, রাজনৈতিক দলে টাকা খাটায়। আমার কিছুই নেই। তার সঙ্গে এক আসনে বসার যোগ্যতা আমার নেই। মাঝে মাঝে দয়া করে সে টাকা দেয় আমাকে। কেন দেয় জানেন? মানুষ যতই উপরে উঠুক, তার পাছায় যদি ঘা থাকে, তাহলে সে সোজা হয়ে বসতে পারে না। অপকর্মগুলো নিয়ে আলোচনা করার সঙ্গী, বিশ্বস্ত সঙ্গী নেই তার। এখন যারা তাকে চেনে জানে, তারা অন্য চেহারা জানে। একমাত্র আমার কাছে তার অতীত বাঁধা, তাই আমাকে দরকার হয় তার। ঘর বন্ধ করে কুমতলব বলে পরামর্শ চাই। আমিও দিই বদলে টাকা নিই, ফেল করি মাখা তেল। আমি কি তোমার পর? হাসলেন হরদেব ঘোষাল। তারপর বললেন, ছেলের বিয়ে ঠিক করেছে, আমাকে বলেনি। জানতে পেরে জিজ্ঞাসা করলাম, মেয়েটাকে মারছো কেন? সে বলল, 1 পয়সা যৌতুক নেব না, রাজরানীর মতো থাকবে, এতে মারাটা কি দেখলে? তারপর গলা নামিয়ে বলেছিল, আমার বংশধর দরকার। এ ছেলে মরে গেলে আমি আর সুযোগ পাবো না। আমি চমকে উঠলাম। বিশ্বাস করুন, আমি জোগাড় করে আনলাম এক ধরনের পাউডার, যা খেলে শরীরে তেজ বাড়ে। প্রতুলকে রাজি করালাম ছেলেকে খাওয়াতে। প্রতুল রাজি হলো কেন জানেন? অন্তত মেয়েটার প্রাথমিক অভিজ্ঞতা একটা হোক সে চেয়েছিল। কিন্তু তার পরের দিন ছেলে গেল হাসপাতালে, আর বউ গেল পালিয়ে। প্রতুল খবর পেল সন্ধেবেলায়, তখন খাট বন্ধ হয়ে গিয়েছে। নইলে যেমন করেই হোক সেই রাত্রে সে বউকে ফিরিয়ে আনতো। হয়তো সেই রাত্রে ছেলে না মরলে পরের দিন নিজেই আপনার বাড়িতে চলে যেত। অমরনাথবাবু, অতুল মরে গিয়ে আপনার মেয়েকে বাঁচিয়ে গেছে। অমরনাথ চকিতে দ্বিতীয় ঘরের দিকে তাকালেন। মেয়েটা পড়ে চুপচাপ, বাইরে থেকে বোঝা যায় না কখনোই। জোরে পড়তে পারে না সে কিছুতেই। এই মুহূর্তে সে কি করছে বোঝার উপায় নেই। কিন্তু হরদের ঘোষালের কথাবার্তা যদি তার কানে যায়, তাহলে একটা গোলমাল হতে বাধ্য। হয়তো এত কষ্টের পড়াশোনা নষ্ট হয়ে যাবে, পরীক্ষা দিতে পারবে না মেয়েটা। তিনি সোজাসুজি বললেন, হরদেববাবু, আপনি আমার অপরিচিত, প্রতুলবাবু আপনার বন্ধু। তার ব্যক্তিগত কথা আমাকে বলা অন্যায় হচ্ছে। তাছাড়া ওই সম্পর্কের কথা আমরা ভুলে যেতে চাই। হরদের বললেন, এসব কথা আপনাকে আমি বলতাম না অমরনাথবাবু। আপনার চা বাগানের বাসায় দিনে গিয়ে দিনেই ফিরে আসা যায়, কিন্তু আমি তো কখনো যাইনি। কিন্তু সম্প্রতি আমি প্রতুলের দ্বারা চরম অপমানিত হয়েছি। আমাকে সে তার বাড়িতে ঢুকতে নিষেধ করেছে। আমি গরিব, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আমার সীমিত। কিন্তু মনে রাখবেন, সীমিত,
একেবারে যে নেই তা নয়। আপনাকে আজ আচমকা দেখতে পেয়ে মনে হলো সেই প্রতিশোধ আমি নিতে পারি। আপনি কি জানেন প্রতুলবাবুর স্ত্রী বিকৃত মস্তিষ্ক, পাগল? না তো, অজান্তেই বলে ফেলল অমরনাথ। হ্যাঁ, 1 বছর হলে সে উন্মাদ। প্রতুল তাকে সম্প্রতি উন্মাদাশ্রমে পাঠিয়ে দিয়েছে। প্রথম দিকে পাঠালে হয়তো সুস্থ হতে পারত, কিন্তু এখন কোনো সম্ভাবনা নেই। বাড়ির কর্ত্রী হয়ে আছে আনা। আবার নস্যি নিলেন হরদের। আনা? শুনেছি ওদের পরিচারিকার নাম আনা। সঠিক শুনেছেন। এই রমণীটির সঙ্গে প্রতুলবাবুর দীর্ঘকালের সম্পর্ক। ওর স্ত্রী সে কথা জানতেন। আনা অত্যন্ত বুদ্ধিমতী রমণী। প্রতুলবাবুর অনেক কুকর্মে সে মন্ত্রণা দিয়েছেন। এখন সে বিবাহিত স্ত্রীর মর্যাদা চায়। প্রথম স্ত্রী উন্মাদিনী, পুত্র মৃত। প্রতুলবাবু নিশ্চয়ই দ্বিতীয়বার বিয়ে করতে পারেন, কিন্তু যার বাড়িতে ডিসিএসপি আসেন, নেতারা আসেন, তিনি কি করে বি ক্লাসের একটা মেয়েকে বিয়ে করবেন? তার ওপর মেয়েটি যাকে বলে যৌবনের শেষ প্রান্তে। প্রতুল আমাকে বলেছিল আনাকে বুঝিয়ে বলতে। 100টি টাকা নিয়ে আমি রাজি হয়েছিলাম, কিন্তু আনা আমাকে নাকানি চুকুনি খাওয়ালো। সে বলল আপনার মেয়েকে লুকিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। সে নিজে কারণ তার স্বার্থ ছিল। সে যখন জানতে পারলো অতুল বাঁচবে না, তখনই তার মাথায় বুদ্ধিটা খেললো। আপনার মেয়েকে প্রতুলের খপ্পর থেকে বের করে দিতে পারলে পুরো সম্পত্তি দখল করে তার কোনো অসুবিধা হবে না, কারণ প্রতুলের ঔরসে তার গর্ভে একটি পুত্র সন্তান জন্মেছে। না, জলপাইগুড়ি কোনো লোক এই কথা জানে না। ছেলেটি রয়েছে হাওড়ায় আনার গ্রামে। প্রতি মাসে প্রতুলবাবু আনার নাম করে তার খরচ পাঠায়। মানি অর্ডারের রসিদগুলো আমায় দেখিয়েছে আনা। এসব খবর নলিনীর অজানা নয়, কিন্তু যেই আনা বিয়ের কথা তুলল অমনি তার মাথায় খারাপ হয়ে গেল। আনা বুঝেছে প্রতুলের বিয়ে না করলে সে ওই সম্পত্তির অধিকারিণী হবে না। কি বোঝাবো আমি? প্রতুলকে বললাম যা ন্যায্য তাই করতে, আপনার মেয়ের নামে সম্পত্তি লিখে দিতে। সে ক্রুদ্ধ হলো, আমাকে অপমান করলো প্রচণ্ডভাবে। তারপর থেকে ওই বাড়িতে আমি আর যাই না, কিন্তু জ্বলে যাচ্ছে ভেতরটা। আপনি আমার সঙ্গে হাত মেলান। কিভাবে? প্রতুলের পরিবার এখন মালিক দুজন, প্রতুল আর তার স্ত্রী, কিন্তু স্ত্রী উন্মাদিনী। সে আর কখনো ভালো হবে না। অতএব রইল প্রতুল একা। আনা যতই চাপ দিই, তার পক্ষে জলপাইগুড়িতে বাস করে ঝিকে বিয়ে করা সম্ভব নয়। সে জানে তাহলে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। গতকাল শুনলাম সে রক্তচাপে ভুগেছে। এই অবস্থায় ওর বিপুল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণী আপনার মেয়ে। তাই যদি হয় আপনি কি চাইছেন? আপনার মেয়েকে তার শ্বশুর বাড়ি পাঠিয়ে দিন। মানে? এখন প্রতুলের যা অবস্থা শুনছি, তাতে নখ দাঁত খসে পড়তে বেশি দেরি নেই। এই সময় মেয়ে গিয়ে ওখানে কায়েম হলে আনার সাধ্য নেই কিছু হাতিয়ে নেয়। প্রতুল যতদিন আছে ততদিন একটু সইতে হবে, কিন্তু তারপর? হরদের বাবু, এবার আপনি আসুন। মানে? আমার মেয়ে এখানে এসে পরীক্ষা দিতে। আমরা এসব ব্যাপারে মাথা গলাতে চাই না। তাছাড়া যে সম্পর্ক অস্বীকার করেছি, সেখানে আমার মেয়ে ফিরে যেতে পারে না। আপনি এখন আসুন। অমরনাথ উঠে দাঁড়ালেন। হরদের মাটির দিকে মুখ করে কিছুক্ষণ বসে রইলেন। তারপর গা ঝাড়া দিয়ে উঠে পড়লেন। ভালো, তবে কথাটা মনে রাখবেন। মন পরিবর্তিত হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। কথাই বলে পড়ে পাওয়া 14 আনা, এতে রাজার সম্পত্তি। হরদের টুকটুক করে গেট খুলে বেরিয়ে গেলেন। অমরনাথ ধীরে ধীরে দীপার ঘরের দরজায় পৌঁছালেন। টেবিলে ঝুঁকে বসে মেয়েটা লিখে যাচ্ছে। ওখানে বসলে কি বারান্দায় কথাবার্তা শোনা যায় বুঝতে পারলেন না তিনি, কিন্তু হঠাৎ তার অস্বস্তি শুরু হলো। যে ভঙ্গিতে দীপা লিখে যাচ্ছে তাতে মোটেই ওকে আর কিশোরী মনে হচ্ছে না। ও কি আর কিশোরী আছে? অনেক খাওয়ার লড়াকু মেয়ের আদল হয়ে গেছে ওই ভঙ্গিতেই। অমরনাথ চট করে সরে এলেন। পাশের ঘরের ছেলে দুটো বিছানায় শুয়ে গল্প করছে। দরজার পাশে একটা চেয়ারে পাথরের মতো অঞ্জলি বসে। অমরনাথ দাঁড়াতেই চোখাচোখি হলো। অঞ্জলি জিজ্ঞাসা করলো চাপা গলায়, ও কি করছে? লিখছে। শুনতে পেয়েছে বলে মনে হলো। বুঝতে পারলাম না। আমি এই ভয় পাচ্ছিলাম, হয়তো শুনতে পাইনি। লোকটা আর এখানে ঢুকতে দেবে না, মনে হয় নিজেই আর আসবে না।
প্রায় ঝড়ের মতো পরীক্ষার দিনগুলো কাটলো। পরের দিন প্রথম দিন দুপুরে খুব লজ্জা পেয়েছিল অঞ্জলি। টিফিনের সময় অমরনাথের সঙ্গে পরীক্ষার হলে গিয়ে দীপার সঙ্গে দেখা করেছিল সে। ঘন্টার পর ঘন্টা আগেই পৌঁছে গিয়েছিল, আর তখন দেখতে পেয়েছিল ছাত্রীদের বাবা মা হাতে ডাব নিয়ে দাঁড়িয়ে আছে। সকাল সকাল দীপাকে ভাত খাইয়ে পৌঁছে দিয়েছিল অমরনাথ। এত অল্প সময়ের মধ্যে খিদে পায় না দীপার, কিন্তু মেয়েটা যখন হল থেকে বের হলো, গার্জেনরা যখন তাদের হাতে কাটা ডাব তুলে দিয়ে প্রশ্ন করতে লাগলো, তখন মনে হলো খালি হাতে আসা ঠিক হয়নি। একটা পরীক্ষা দিয়ে মেয়ের মুখে ঘাম, চুল উস্কো খুস্কো, আঙুলে কালির দাগ। দুটো কলম দিয়েছিলেন অমরনাথ। অনেককাল আগে কেনা পার্কার কলমটা তোলা ছিল, সেটার সঙ্গে নিত্য ব্যবহৃত কলমটাও নিয়ে এসেছিল দীপা। বোঝা যাচ্ছে পার্কার কলমটা ব্যবহারও হয়নি, নিশ্চয়ই লিক করেছে সস্তার কলম থেকে। অমরনাথ আঙুলটা দেখিয়ে বললেন, আঙুলটা কি অবস্থা করেছিস? পার্কার দিয়ে লিখলে সুবিধা হতো না? দীপা মাথা নাড়ালো। পুরোনো কলমে সুবিধা হয়, লিখে লিখে অভ্যাস হয়ে গেছে তো। মা আমার না কি ভয় করছিল যখন খাতা দিল। কোশ্চেন পেপার হাতে নিয়ে মনে হলো আমি একটা প্রশ্ন উত্তর লিখতে পারবো না, কিন্তু যেই রোল নাম্বারটা খাতায় লিখলাম সব ঠিক হয়ে গেল। অমরনাথ জিজ্ঞেস করলো, অ্যাডমিট কার্ড দেখে নাম্বার লিখেছিস তো? আমার মুখস্থ হয়ে গিয়েছে। এবার অঞ্জলি জিজ্ঞাসা করলো, তুই ডাব খাবি? ডাব? দীপা মুখ ঘুরে চারপাশে তাকালো, তারপর হেসে বলল, খামখাই ডাব খেতে যাবো কেন? আমার কি পেট খারাপ? অঞ্জলির মনে হলো মান বাঁচলো। তারপর থেকে এক রুটিন, সকালে অমরনাথকে মেয়ে পৌঁছে দিয়ে আসে, দুপুরে খাওয়া দাওয়া চুক্তি অঞ্জলি দুই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ে। পরীক্ষার হলে টিফিনের শেষে মেয়ে ঢুকে গেলে ওরা শহর দেখতে বের হয়। দেবী চৌধুরী রানী কালীবাড়িটি তার খুব ভালো লেগেছে। পরীক্ষার শেষ দিন অমরনাথ উত্তম কুমারের বুক ছবির টিকিট কিনে এনেছেন। পরীক্ষার পর বাড়ি এসে বিছানায় লাফিয়ে উঠে উপর হয়ে শূন্য পড়ল দীপা। কতদিন ভালো করে ঘুমাইনি মা। অঞ্জলি বলল, চা বাগানে গিয়ে কাল থেকে যত খুশি ঘুমাস, একটু বাদে তৈরি হয়ে নেই, আমরা সবাই কুহাক দেখতে যাব। আমার ভালো লাগছে না মা, তোমরা যাও। শরীর খারাপ লাগছে তোর? না, শুধু ঘুম পাচ্ছে। কমাস ধরে যা পড়া পড়লি, সিনেমাটা উত্তম কুমারের ছিল, তাই ভাবলাম দেখি। সুচিত্রা সেন আছে? মুখ ফিরিয়ে জিজ্ঞাসা করলে দীপা। কেন, থাকলে আমি যাব। অঞ্জলি জানতো যে ছবির নায়িকা অন্য, তবু সে ঠোঁট উল্টালো। জানি না, হয়তো উত্তম থাকলে তো সুচিত্রা সেন থাকে। দীপা উঠে বসে হাসলো। জানো, অনেকদিন আগে একটা ছেলে আমাকে বলেছিল আমি নাকি সুচিত্রা সেনের মতো দেখতে। তারপর অনেক সিনেমা পত্রিকা আমি তো ছবি দেখেছি, কিন্তু কোনো মিলই খুঁজে পাইনি। কোন ছেলে বলেছিল? অঞ্জলির মুখ গম্ভীর হলো। তুমি চেনো না? অনেক বছর আগে মালবাবুর বাড়িতে এসেছিল। আমাকে বলিসনি কেন? আমি কথাটার মানেই বুঝিনি তখন, এখন বুঝেছিস? বাহ, আমি কি আর ছোট আছি? সিনেমা দেখার পর অঞ্জলির মন খুব ভালো হয়ে গিয়েছিল। ছেলেদের নিয়ে অমরনাথ আগে যাচ্ছিলেন, পেছনে দীপা আর অঞ্জলি। অঞ্জলি বলল, হেমন্ত কুমারের গানগুলো কি সুন্দর, শহরের লোকেদের কি সুবিধে, ইচ্ছে হলেই সিনেমা দেখতে পারে। দীপা আঁচল টানলো। রিক্সার দঙ্গল, সিনেমা ফেরত, মানুষের ভিড় সামলে ওরা হাঁটছিল। অঞ্জলি হাসলো। কথা বলছিস না যে? তোর নায়িকা না দেখে মন খারাপ হয়ে গেছে? তারপরেই মনোরমার মুখ মনে পড়ে গেল তার। চাপা গলায় বললেন, শোন, বাড়িতে গিয়ে ঠাকুমাকে বলার দরকার নেই যে আমরা সিনেমা দেখলাম। কেন, বুঝছিস না? বুঝেছি। কি? আমার সিনেমা দেখা ঠিক নয়। দেখ, কেউ যদি মনে করেন এই করা উচিত, ওই করা উচিত, আর তিনি বয়স্ক হন এবং বোঝালেও বোঝেন না, তাহলে খামোখা সত্যি কথা আগ বাড়িয়ে বলে দুঃখ দিয়ে লাভ কি? সামনে যারা বাবার সঙ্গে যাচ্ছে তারা যদি বলে দেয়, ওদের মনে থাকবে না, আর মনে থাকলেও না হয় বলবে ভগবান সিনেমা দেখেছি। এর চেয়ে না দেখলেই হতো, না দেখলেই তো কোনো ক্ষতি হতো না। দীপা খুব নিষ্প্রিয় গলায় কথাগুলো বলল। অঞ্জলি এবার গম্ভীর হয়ে গেল। আজকাল দীপায় অনেক কথাই সে ঠিকঠাক বুঝতে পারে না, বড্ড ধাক্কা দিয়ে কথা বলে সে। गेस्ट हाउसे पौंछाते चौकीदार बोलो, एक बाबू आया था मिलने के लिए। अंजलि जिज्ञासा करलो, नाम की बोलेछे? मास्टर मशाई रोज जिने आसेन? नहीं, ये दूसरा आदमी। अंजलि अमरनाथेर दिके ताकालो। आबार एसेछिलो सेई लोकटा। दीपा जिज्ञासा करलो, के मा?
অঞ্জলি ভেতরে ঢুকলো। তুই চিনবি না, আয়। ওরা চলে গেল। অমরনাথ চৌকিদারের কাছে জানতে চাইলেন, কি রকম দেখতে সে? হে সেই বাবু, হে বাবু কো বুড্ডা গাড়ি মে আয়া থা। গাড়িতে এসেছিল? খুব অবাক হলেন অমরনাথ। হরদের ঘোষালকে দেখেই কিছুতেই মনে হলো না তার গাড়ি আছে। গাড়ি থাকলে কেউ রাস্তায় হেঁটে বেড়ায় না। তাছাড়া হরদেব দেখে সচ্ছল বলে মনে হলো না। তাহলে কে এলো? অমরনাথ ভেবে পেলেন না। চৌকিদারকে জিজ্ঞাসা করে তিনি নতুন কিছু জানতে পারলেন না। যার গেস্ট হাউস তিনি একবারও আসেননি, আর তিনি তো চৌকিদারের মালিক। ঘরে এসে অঞ্জলিকে এই কথাগুলো বললেন অমরনাথ। অঞ্জলি বলল, এত ভাবার কি আছে? যে আসুক আসুক, আমরা তো কাল সকালেই চলে যাচ্ছি। রাত বাড়ল। যিনি এসেছিলেন আর এলেন না। অমরনাথ ঘুম আসছিল না, কেমন যেন ভয় ভয় করছিল। মানুষেরা অপর আর বিশ্বাস রাখা যাচ্ছে না। যিনি এসেছিলেন তিনি যদি প্রতুলবাবু হয়, তাহলে তো ভয়ের কারণ রয়েছে। হরদের ঘোষাল যা বলেছেন তা যদি সত্যি হয়, দীপা ওদের পথের কাঁটা। আনা নামক সেই পরিচারিকাটি কি চাইবে দীপা বেঁচে থেকে সম্পত্তি ভোগ করুক? প্রতুলবাবু নিজ থেকে কি দীপাকে সম্পত্তি দিতে চাইবেন? মুশকিল হলো এই ধরনের মানুষ এরকম বিশাল সম্পত্তি কোনো জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের মৃত্যুর পর দান করেও যেতে পারেন না। শেষ মুহূর্ত পর্যন্ত নিজে আগলে থাকতে চান। হঠাৎ মনে হলো প্রতুলবাবু এতদিন কোনো বিরক্তি করেননি তাদের। পুত্রবধূ হিসাবে যে দাবি আছে তাতে তিনি দীপাকে করে নিয়ে যেতে চাইলে কতটা বাধা দিতে পারবেন অমরনাথ। এক্ষেত্রে যদি হরদের ঘোষালের কথা জানিয়ে তিনি যদি প্রতুলবাবুকে লিখে দেন যে তার সম্পত্তির ওপর দীপা কোনোদিন দাবি জানাতে যাবে না, তাহলে তো ভদ্রলোককে নিশ্চিত করা যায় অন্তত কোনো আতঙ্কের সম্ভাবনা থাকে না। অমরনাথ ঘুমন্ত ছেলের দুটো পাশ থেকে উঠে বাইরে বেরিয়ে এলেন। বারান্দায় আলো নিভিয়ে দিয়ে গিয়েছে চৌকিদার, অথচ দীপাদের ঘরে আলো জ্বলছে। দীপা আর অঞ্জলি শুয়েছে ওখানে। নতুন জায়গায় আলো না জ্বেলে ঘুমাতে পারেন না অঞ্জলি। অবশ্য দীপাও রাত জেগে পড়তো। মাঝে মাঝেই অমরনাথ তাকে সতর্ক করতেন, অনেক রাত হয়েছে, আর পড়তে হবে না, এবার শুয়ে পড়, আজ তো কোনো পড়াশোনা নেই। রাত নিশতি, শহর কোথাও কোনো শব্দ নেই, চারধার ছায়া, বাবুপাড়ায় রাস্তার আলো নিস্তেজ। হঠাৎ অমরনাথের মনে হলো তিনি অনর্থক চিন্তা করছেন। আজকে রাত তো মধ্য পর্যায়ে, কাল ভোরেই শহর ছাড়ছেন। চা বাগানে পৌঁছে গেলেও কোনো দুশ্চিন্তা থাকবে না। তিনি কেন খামোখা প্রতুলবাবুকে চিঠি দিতে যাবেন? দেখাই যাক না, ঈশ্বর কার কপালে কি রেখেছেন তা কে জানে। আকবরে নিশ্চয়ই সম্পত্তির দাবি করতে যাচ্ছেন না তিনি, কিন্তু যদি জল সেদিকে গড়ায় তাহলে সন্ন্যাসী হয়ে থাকার কোনো যুক্তি নেই। গা ঝাড়া দিয়ে নিজের ঘরের দিকে যাওয়ার সময় হঠাৎ তিনি ডাকলেন, দীপা, ঘুমাসনি? ভেতর থেকে আওয়াজ এলো, হ্যাঁ ঘুমাচ্ছি। কি করছিস? চিঠি লিখছিলাম। ও কাকে? শিলিগুড়িতে। খুব ভালো করেছিস, আমি লিখবো ভেবেছিলাম, তুই ধন্যবাদ দিয়ে দিস। অমরনাথ নিজের ঘরে ঢুকে গিয়ে দরজা বন্ধ করলেন। নিজের নাম লিখে মায়ের ঘুমন্ত শরীরটাকে দেখল দীপা। জলপাইগুড়িতে এসে মায়ের হাব ভাব অনেক বদলে গিয়েছে, যেন বয়স কমেছে হঠাৎই। দীপা চিঠির ওপর নজর রাখলো। শ্রদ্ধা দেশু, আজ আমার পরীক্ষা শেষ। কোনো প্রশ্নের উত্তর লিখতে আমার অসুবিধা হয়নি। জানি না রেজাল্ট কীরকম হবে, তবে এর চেয়ে ভালো আমি লিখতে পারতাম না। আজ আমি ভেবেছিলাম আপনি আসতে পারেন, হয়তো সময় পাননি, কিন্তু আপনাকে দেখতে খুব ইচ্ছে করছিল আমার। মা জোর করায় আজ পরীক্ষার পরে একটা সিনেমা দেখতে গিয়েছিলাম। আমি ফেরার পথে মা বললেন ব্যাপারটা যেন ঠাকুমাকে না জানায়। এটা আমার খুব খারাপ লেগেছে। নিজেকে বিধবা বলে ভাবতে আজকাল মোটেই ইচ্ছে করে না। যে লোকটা আমাকে বিয়ে করেছিল তার স্মৃতি বলতে হাড় জুড়ে গগন নগ্ন শরীরে ছাড়া আমার কিছু মনে পড়ে না। ঠিক করেছি, এবার চা বাগানে গিয়ে এতদিন যা মেনে এসেছি তা আর মানব না। আপনি লিখেছিলেন প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ওটা মানা উচিত, কিন্তু লেখেননি প্রাপ্তবয়স্কতা শরীরের না মনের। তাড়াতাড়ি চিঠি দেবেন, প্রমাণ নেবেন। দীপাবলি। চা বাগানে
আশপাশের যে সমস্ত সরকারি জমি খালি পড়েছিল সেগুলির দিকে কেউ নজর দিত না। বার্নেসঘাট পেরিয়ে লঙ্কাপাড়া অথবা হয় ময়নাগুড়ি, লাটাগুড়ি নয় রানারহাট হয়ে সে সেবক পর্যন্ত, আর ওদিকে কুচবিহার আলিপুরদুয়ার যাওয়ার পথে দুপাশ তাকালে হয় জঙ্গল নয় বুনো ঝোপ আর ফাঁকা মাঠ চোখে পড়বে। সেই সব মাঠে সর্বত্র লাঙ্গলও পড়ে না। মাদেশিয়ারা তো বাগানের কাজে অভ্যস্ত রাজবংশী সম্প্রদায়, যাদের ভূমিপুত্র বলা যায়। তারা তো বিচ্ছিন্নভাবে বাস করেন। সরকারের মনের অবস্থা এরা এই রকম। চা বাগান তার সীমানার মধ্যে স্থির থাক, আমরা আমাদের মতো আছি। এখনও চা বাগানের মাঝে মধ্যে বাঘ বের হয়, সাপ তো আছেই। হাতির দল রেখালে চলে আসে রাজবংশীদের গ্রাম, মদেশিয়াদের কুলি লাইনে। তবে এরকম ঘটনা বেশি ঘটে না। এখনও গঞ্জে গঞ্জে শিকারীরা আসে, যারা পুরনো বন্দুক নিয়ে বাঘ কিংবা হরিণ মারতে বের হন। চা বাগানের ম্যানেজাররা অবশ্য এ ব্যাপারে অনেক সুবিধা ভোগ করেন। দ্বিখণ্ডিত ভারতবর্ষের পরবর্তী প্রতিক্রিয়া দক্ষিণবঙ্গ যেভাবে আক্রান্ত হয়েছিল, ঠিক সেইভাবে প্রথম দিকে চা বাগানগুলো হয়নি। পূর্ব বাংলায় মানুষেরা এরকম আদিম পরিবেশে চট করে আসতে চায়নি। এখানে জীবিকার সম্ভাবনা খুব কম ছিল। চা বাগানের বাবুর চাকরি সীমিত। যারা করেছেন তারা প্রায় বংশানুক্রমে করে যাচ্ছেন। চা শ্রমিকদের কাজে পূর্ব বাংলার মানুষ নিজেকে নিয়োগ করার কথা ভাবতেই পারতেন না। এটা পশ্চিমবঙ্গের মানুষ সম্পর্কে প্রযোজ্য। অন্য কোনো শিল্প অথবা অর্থ উপার্জনের পথ না থাকায় এদিকটাই মানুষের ঢল প্রথমে নামেনি। কিন্তু জলের সঙ্গে মানুষের স্বভাবের কিছুটা মিল আছে। অবরুদ্ধ হলেই একটা পথ খুঁজে নিতে দেরি হয় না। স্বাধীনতার 7-8 বছর পর থেকেই ঢালটা নামলো। যে যার মতো গরু ছাগল চাষের জমি কিনে নিয়ে ডুয়ার্সের বিশাল ফাঁকা এলাকায় চলে আসতে আরম্ভ করলেন। ফলে প্রথমেই কাঠের ব্যবসায়ীদের সংখ্যা বাড়ল এবং সেই সঙ্গে জমি জবরদখল করে গঞ্জ এলাকায় কাছে কলোনি তৈরি হয়ে গেল। এই ব্যাপক অনুপ্রবেশের বিরুদ্ধাচরণ করার ক্ষমতা সরকারের ছিল না। এতদিন মদেশিয়ার নেপালি পশ্চিমবঙ্গীয় ভাষা ইতস্তত শোনা যেত, কিন্তু এখন তাদের সবাইকে ছাপিয়ে পূর্ব বাংলার ভাষায় এলো। কিন্তু মুশকিল হলো, যেহেতু পূর্ব বাংলায় জেলাভিত্তিক ভাষার চেহারা আলাদা, চট্টগ্রামের মানুষের সঙ্গে যশোরের মানুষ একই গলায় কথা বলতে পারে না। তাই এখানে এসে একটি সংকর ভাষা তৈরি হলো। ডুয়ার্সে যেসব মানুষ বেশি এসেছিলেন তাদের বাড়ি ছিল রংপুর, রাজশাহী ইত্যাদি জেলায়। ঢাকায় কিছু মানুষও দিগ্ভ্রান্ত হয়ে এদিকে চলে এসেছিলেন। এই সংকর ভাষার সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ প্রথম মিলতে না চাইলেও শেষ পর্যন্ত আলাদা হয়ে থাকতে পারলেন না। চা বাগানের গায়েই এখন গ্রাম প্রায় ঘনবসতি, অবশ্য তা বাজার এলাকাকে ঘিরেই। স্কুলের ছাত্র সংখ্যা বাড়তে লাগলো। ব্যাপারটা এমন হয়ে দাঁড়ালো যে স্কুল বাড়িতে আর জায়গা ছিল না। ফলে নতুন স্কুল বাড়ি তৈরি হলো। নবগতদের মধ্যে যারা ম্যাট্রিক পাস করেছিল তাদের কেউ কিছু করার না পেয়ে মাস্টারিতে যোগ দিয়েছেন। চা বাগানে মানুষরা প্রথম পূর্ববঙ্গের মানুষের পছন্দ করেননি, কিন্তু সংখ্যায় নবগতরা এখনও বিপুল ছিল। যে প্রতিবাদ মনে মনেই থেকে গেল। তারা প্রতি মুহূর্তে পূর্ববঙ্গের মানুষের জীবনযাপনের পদ্ধতিতে ছিদ্র অন্বেষণ করতেন। এ ব্যাপারে মনোরমার সঙ্গে বড়বাবুর বাবা তেজেন্দ্রের কোনো মত পার্থক্য ছিল না। ব্যাপারটা অমরনাথের মধ্যে অসংক্রমিত ছিল না। ছেলেদের কথার মধ্যে পূর্ববঙ্গের ভাষা হুড়মুড় করে ঢুকে পড়েছে। একা সত্যসাধন মাস্টার এতদিন ছিলেন, কিন্তু এখন তো হাজার হাজার সত্যসাধন ছড়িয়ে পড়েছে চারিধারে। একমাত্র মাছুয়া তারা চা বাগানের এলাকায় ঢুকতে পারেননি। বাজার এবং বাস রাস্তার দুপাশে তারা বস্তি স্থাপন করে ফেললেন। প্রচণ্ড সংগ্রামের সময় কে তাদের অপছন্দ করেছে সেদিকে লক্ষ্য করলেন না। খুব অল্প দিনেই বাজার এলাকায় যা কিছু সামাজিক কাজকর্ম তা ওদের দখলে গেল। পুজো পার্বণ বেড়ে গেল এবং সেই সঙ্গে বঙ্গে বর্গী, সিরাজ, দুই পুরুষ ইত্যাদি নাটকের অভিনয় শুরু হয়ে গেল সেই সময়। এখন আর বোঝাই যায় না এরা পূর্ব বাংলা ছেড়ে আসতে বাধ্য হয়েছেন। বাস, ট্যাক্সি, লরি থেকে পান, বিড়ি, সিগারেটের ব্যবসার তারা ছড়িয়ে পড়লেন।
অতি স্বাভাবিকভাবেই এদের হাতে কাঁচা পয়সা আসতে লাগলো। প্রথম দিকে জীবন ধারণের পক্ষে তা অতি সাধারণ হলেও কেউ কেউ ক্রমশ অর্থবান হয়ে উঠলেন। মুখার্জি রায়দের সমিলের পাশাপাশি পালেদের সমিল চালু হয়, কিন্তু অনুপ্রবেশ হওয়া সত্ত্বেও চা বাগানে তার অতীত ঐতিহ্য এক জায়গায় ধরে রাখতে পেরেছিল। নবগতদের মধ্যে শিক্ষার ছাপ ছিল খুবই কম। জীবন সংগ্রাম ব্যস্ত হয়ে পড়ায় শিক্ষার দিকে তারা নজর দিতে পারেননি। ফলত তাদের পরিবারের মহিলারাও পূর্ববঙ্গ থেকে বয়ে আনা সংস্কার ও ধর্মান্ধতা আঁকড়েছিলেন। মেয়েদের বিয়ে আগে বা পরে চা বাগানের রাস্তায় গঞ্জের পথে দেখা যেত না, অন্তত যৌবন এলে তো নয়। একমাত্র ললিতা এ ব্যাপারে ব্যতিক্রম। কোয়ার্টার্সে সবাই অবাক হয়ে দেখত শ্যামলকে বিয়ে করার পর ললিতা তাকে নিয়ে সন্ধ্যায় আগে আসাম রোডে ধরে চা বাগানের দিকে বেড়াতে যায়। তেজেন্দ্র নিজের চোখে দেখেছেন, কোয়ার্টার্সের এলাকা ছাড়িয়ে গেলেই ললিতা শ্যামলের কুনুই ধরে হাঁটে। এই সময় ললিতা পরিপাটি করে চুল বাঁধে, ভালো শাড়ি কায়দা করে পরে, মাথায় ফুলও গোঁজে। এই নিয়ে প্রথম দিকে সবাই খুব হাসাহাসি করেছিল। যে মেয়ে বিষ খেয়ে জমের বাড়িতে প্রায় পৌঁছে গিয়েছিল, সে এত গদগদ প্রেম দেখাবে, এটা মুখ বুজে সইতেই হবে, এমন ভাবা অন্যায়। কিন্তু পরবর্তীকালে অনেকেই উষ্ণ হয়ে উঠলেও এ ব্যাপারে কেউ সরাসরি শ্যামলকে কিছু বলতে পারলেন না। হরিদাসবাবুর মৃত্যুর পর শ্যামল স্বাভাবিকভাবে চাকরিটা পেয়েছিল। সাহেব নিজে শ্যামলকে ডেকে চাকরি দিয়েছিলেন একটাই শর্তে, ললিতাকে বিয়ে করতে হবে। শ্যামল এক পায়ে খাড়া ছিল। বিয়ে হয়ে গেল, কিন্তু 1 বছর অতিক্রান্ত হয়ে গেলেও যখন ললিতা মা হলো না, তখন সবাই হতভম্ব। বীণা বৌদি গালে হাত দিয়ে বলেছিলেন, ওমা, পেটে এত! এই শুনলাম পেটে বাচ্চা এসছে বলে মেয়েটা আত্মহত্যা করতে গিয়েছিল, সেটা গেল কোথায় গো? কেউ বলল জলপাইগুড়িতে হাসপাতালে ললিতা যখন ছিল তখনই নাকি ব্যবস্থা নেওয়া হয়েছে। আবার কারো মতে ওসব কিছুই নয়, বিষ খেয়েছিল মনের জ্বালায়। মেয়ের দোষ ঢাকার জন্যই সেই সময় মালবাবু বউ কেঁদে কেঁদে গল্পটা ফেঁদেছিলেন। ললিতা যদি মরে যেত তাহলে ওই কারণেই শ্যামলকে হয়রান করা যেত। বেঁচে থাকলে বিয়ে করতে বাধ্য হবে। তার চালটা খুব ভালো কাজ করেছে, কিন্তু যাদের নিয়ে এত কথা তারা যেন গ্রাহ্যই করলো না। শ্যামল কাজে যায়, ফিরে এসে বাড়িতে থাকে অথবা ললিতার সঙ্গে বেড়াতে বেরোয়। ফুটবল ছেড়েছে, লাইব্রেরির দায়িত্ব নিচ্ছে না। ললিতা আগেও কারোর সঙ্গে কথা বলতো না, এখন তো তার নাক আরও উঁচু হয়েছে। দীপার সঙ্গে ললিতার ভালো লাগে, কেমন সাহসী, কিন্তু সেই সঙ্গে শ্যামলের ওপর এক ধরনের শ্রদ্ধা তৈরি হয়েছে তার। চা বাগানের ভেতর ললিতা যখন ভয় পেয়েছিল, তখন শ্যামল তাকে ভরসা দিয়েছিল, সে কথাটা অন্তত রেখেছে। অবশ্য লক্ষ্মী জেঠিমা যখন এসে ঠাকুমার কাছে ললিতা মাসি সম্পর্কে অভিযোগ করে তখন ভালো লাগে না। সে না জানা পৃথিবীটাকে একমাত্র তার মা এবং ঠাকুমা ছাড়া কোনো শাশুড়ি বৌমার মধ্যে সদ্ভাব দেখতে পায়নি। সে বিছানায় শুয়ে এসে মনোরমাকে জিজ্ঞাসা করলো, তুমি তোমার বৌমাকে সহ্য করা কি করে ঠাম্মা? মনোরমা চাল বাঁচছিলেন, অবাক হয়ে তাকালেন। জলপাইগুড়ি থেকে পরীক্ষা দিয়ে ফেরার 2 দিন পরে ইনফ্লুয়েঞ্জাতে পড়েছে দীপা। আজ সকাল থেকে জ্বর নেই, মোটেই ইচ্ছে নেই তাকে ভাত দেবার। অমরনাথকে বলেছেন ডাক্তার জলখাবার খেয়ে যখন ডিসপেন্সারিতে যাবে তখন যেন দীপাকে দেখে যায়। দীপা হাসলো, তোমার সংসারে একটি অন্য বাড়ির মেয়ে কর্তৃত্ব করছে, তা তুমি সহ্য করছো কি করে ভেবে পাই না। মনোরমা হাসলেন, তোর মা তো খুব ভালো মেয়ে, খারাপ কে বলেছে? তোমার সঙ্গে সব ব্যাপারে বনতে পারে, তাহলে মেনে নেয় তোমাকে, এই তো। কিন্তু মনে মনে খুশি নিশ্চয় হয় না। উল্টো ব্যাপার হলে তুমিও হও না। তোমরা ঝগড়া করো না কেন বলো তো? এই আজ তোর কি হয়েছে বল তো? দীপা জোরে জোরে হেসে উঠল। মা বলছিল ইচ্ছে হলে ভাত খেতে পারি, তুমি বলছিলে রুটি খেতে, তোমরা ঝগড়া করে ঠিক করে নাও না। মনোরমা গভীর হলেন, সেটা ডাক্তারবাবু এসে ঠিক করবেন। দীপা জিজ্ঞাসা করলো, তোমার শাশুড়ি তোমার সঙ্গে ঝগড়া করতেন? মনোরমা হেসে ফেললেন, দেখ ঝগড়া হয় দুজন মিলে, এক পক্ষে বকে যাচ্ছে, অন্য পক্ষে চুপ করে আছে, এতে ঝগড়া হয়?
বাপের বাড়ি থেকে আমাদের শেখানোই হয়েছিল গুরুজনদের মুখের ওপর কথা না বলতে। উনি বলতেন যাতে আমার শিক্ষা হয়। জীবনের অনেক কিছুই তো জানতাম না তখন। তোমার আড়ালে অন্যদের কাছে নিন্দে করতেন না? আড়ালে কেন, সামনেই বলতেন। রাঁধতে জানে না, কাজকর্মের ছিঁড়ছাড় নাই, দুপুরে পড়ে পড়ে ঘুমায়। তা আমি তো সত্যিই রাঁধতে ভালো জানতাম না, আর ঘুমাতেও ভালোবাসতাম খুব। সেটা তো সত্যি কথা। খোঁটা দিত না? তা দিত। তো শাশুড়ি যদি সুযোগ পেত তাহলে ছাড়তো? আমার শাশুড়ি? তোমাকে বারবার বলেছি সেই মহিলা আমার কেউ নয়, ওদের বাড়ির কেউ আমার কিচ্ছু না। তুমি ও বাড়ির কথা আমার কাছে বলবে না। আচমকা গলা বেড়ে গেল দীপার। মনোরমা মাথা নাড়লেন। 7 পাকে বাধা পড়েছিল অগ্নিসাক্ষী করে। সম্পর্ক কি আর এ জীবনে অস্বীকার করতে পারবি? এই সময় অঞ্জলির গলা শোনা গেল, আসুন ডাক্তারবাবু। মনোরমা চাল রেখে উঠে দাঁড়িয়ে ঘোমটা টানলেন। ডাক্তারকে দরজায় দেখা গেল। কি খবর? পরীক্ষা কেমন হলো? দীপা মাথা নাড়ল, ভালো। তোমাকে আর জলপাইগুড়িতে যেতে হবে না। ফিরে এলেই একটা না হয় একটা অসুখ বাঁধাও। জ্বর আছে। ভদ্রলোক হাত রাখলেন কপালে। অঞ্জলির সঙ্গে মনোরমার গোপন চকাচকি হলো। ডাক্তার মাথা নাড়ালেন, না জ্বর নেই, খুব ভালো। দীপা জিজ্ঞাসা করলো, কি খাবো আজকে? যা ইচ্ছে, শুধু আচার ছাড়া। এই সময় মনোরমা বললেন, ওকে আজ ভাত দেবো না ডাক্তারবাবু? কেন দেবেন না? জ্বর নেই। যখন তখন ভাত খাবে না কেন? ভাত খাবে। হঠাৎ দীপা বলল, ঠাকুমা 1 গ্লাস জল খাবো। অঞ্জলি সেটা আনতে যাচ্ছিল। মনোরমা তাকে নিষেধ করে নিজেই বেরিয়ে গেলেন। তিনি চোখের আড়াল হওয়া মাত্র দীপা বলল, আমার না খুব খিদে পায়, দুর্বল লাগে, মাথা ঘোরে। শুধু নিরামিষ তরকারি খেতে একদম ইচ্ছে করে না। মাথা ঘোরে? প্রেশার ঠিক আছে তো? ডাক্তার যন্ত্র খুলতে লাগলেন। দীপা ফিসফিস করে বললেন, ডিম খেলে তো শরীরে জোর আসে। আমাকে দেখে আপনি বলুন রোজ একটা করে ডিম খেতে। খুব ইচ্ছে করছে। ডাক্তার গলা নামালেন। দিচ্ছে না? বিধবা বলে। সেকেন্ড ডিভিশন থাকবে। খোকাটা পাশ করবে কিনা সন্দেহ, কিন্তু সেকেন্ড ডিভিশন না থাকলে আমি কিন্তু সব ফাঁস করে দেব। প্রেশার দেখে অনেক কষ্টে হাসি চাপলেন তিনি। এতক্ষণ কথাবার্তা হচ্ছিল চাপা গলায়। মনোরমা এই সময় কাঁসার গ্লাসে জল নিয়ে ঢুকলেন। কেমন দেখলেন ডাক্তারবাবু? খুব দুর্বল হয়ে পড়েছে, প্রেশারটাও। শুনুন, ওর শরীরে শক্তি হওয়া দরকার। দুধ খেতে চাই না যে, একটু বলে দিন তো। মনোরমা বললেন, দুধ মোটা হয়, শক্তি বাড়ে না। দীপা জলের গ্লাস নিল। ওর শরীরে যা অবস্থা তাতে ডিম খাওয়া দরকার, রোজ একটা। ডিম? প্রায় চিৎকার করে উঠলেন মনোরমা। ডাক্তার বলল, কি হলো? ও ডিম খাবে কি? ওর ব্যাপার তো সব জানি, কিন্তু ওর শরীর জন্যই খাওয়া দরকার। আরও দুর্বল হয়ে পড়লে আমার চিকিৎসার কোনো কাজ দেবে না। কোনো রকমের হাসি চেপে ডাক্তার বেরিয়ে গেলেন। দীপা গ্লাস থেকে শুয়ে পড়ল। উফ, মাথাটা কি ঘুরছে। অঞ্জলি বলল, শুয়ে থাক কিছুক্ষণে। মনোরমা ঘুরে দাঁড়ালেন। বৌমা, দীপাকে কি করে ডিম দেব? অঞ্জলি বলল, এ ব্যাপারে আমি কি করে বলবো বলুন? আপনি যা ভালো মনে করেন তাই হবে। ডাক্তাররা তো এরকম বলেই। মনোরমা মাথা নাড়লেন। যুগ যুগ ধরে বাঙালি বিধবারা নিরামিষ খেয়ে গেল, কারো শরীর খারাপ হলো না। বৈষ্ণবরা মাছ মাংস খায় না, তাদের শরীর ঠিক থাকে। আর তোমার মেয়ে দুর্বল হয়ে পড়েছে, এ কথা আমাকে বলছেন কেন? অঞ্জলি জানতে চাইল। অমরের প্রশ্রয়ে এসব হচ্ছে। কি বলছেন আপনি? আপনার ছেলে কখনো আপনাকে অস্বীকার করতো না, কিন্তু দিন পাল্টাচ্ছে। জলপাইগুড়ি থেকে ফিরে এসেই ও অন্যরকম হয়ে গেছে। এবার মনোরমা ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। তাকে খুব বিরক্ত দেখাচ্ছিল। অঞ্জলি মেয়ের দিকে তাকালো। দীপার মুখটা এবার বেশ সহজ। সে বলল, যা খুশি তোমরা আমাকে কিছু বলতে এসো না। দীপা হেসে ফেলল। এই ব্যাপারটা নিয়ে শাশুড়ি বৌমার ঝগড়া হতে পারে না মানে? অঞ্জলি হতভম্ব। তুমি ঠাকুমা অনেক কিছু অপছন্দ করো না, অনেক কিছু ওকে বলতে চাও না, আবার ঠাকুমাও তোমার অনেক কিছু মানতে পারে না। অথচ তোমরা কেউ কারো নামে নিন্দে করে বেড়াও না। ঝগড়া করা তো দূরের কথা, এরকম দেখাই যায় না। বড্ড বেশি পেকে গেছিস তুই না? অঞ্জলি ঝাঁঝিয়ে উঠল। আর তখনই মনোরমা ফিরে এলেন দরজায়। তখন থেকে বয়ে যাচ্ছে, মায়ের সঙ্গে কেন ঝগড়া করো না তুমি? কি মতলব বলতো? আমার তো মাথায় ঢুকছে না। কুবুদ্ধি আর কাকে বলে?
ফাজলামি করছে। খবরদার ওকে ডিম দেবেন না মা, ডাক্তার যতই বলুক দিতে, অঞ্জলি বলে যাচ্ছিল। দীপা তাকে পেছন থেকে ডগলা, এ মা, তুমি ঠাকুমাকে খবরদার বললে? মনোরমা এবার হেসে ফেললেন, তুই সত্যি পারিস বাবা। ডাক্তারের নির্দেশ এ বাড়িতে মানা হলো না। ডিম মাছ মাংসের জন্য দীপা প্রথম টান অনুভব করতো, তারপর সেটা চলে গিয়েছিল। জলপাইগুড়ি থেকে ফিরে আসার পর এবার পরীক্ষা চুকে যাওয়া আলস্যর সময় তার বারংবার মনে হতে লাগলো, এইমাত্র ওই 3টে খেলেই বিদ্রোহ করা যায়, অথচ চুরি করে খেতে মোটেই ইচ্ছে করছিল না। বোঝা গেল মনোরমা কিংবা অঞ্জলি তার পাতে আমিষ তুলে দেবেন না। দুপুর পেরিয়ে গেল। অঞ্জলির আলমারির হাতলে হাত দিল দীপা। তালা না দেওয়া মায়ের স্বভাব, এটা সে জানতো। ওটা খুলতেই 2 আর 3 নম্বর তাকটায় শাড়ির মিছিল দেখল সে। এর অনেকগুলো অঞ্জলি 1 বছরের বেশি পরেনি। চা বাগানের নিস্তরঙ্গ জীবনে কেউ ভালো শাড়ি পরে বসে থাকে না। আর ওই দুর্ঘটনাটা ঘটে যাওয়ার পর থেকে রঙিন শাড়ি এড়িয়ে চলে। সেগুলো পাশাপাশি পড়ে রয়েছে আলমারিতে। এই সময় মনোরমা আর অঞ্জলি বাইরের বারান্দায় মোড়া পেতে বসে। অতএব নিশ্চিন্তে শাড়ি বাছতে লাগলো সে। রঙিন শাড়ির গায়ে হাত দিতেই অদ্ভুত এক শিরশিরানি এলো শরীরে। ব্যাপারটা এমন যে সে নিজেই অবাক হলো। একটা হলুদ শাড়ি বেছে নিল দীপা। অঞ্জলি জামা তার গায়ে আঁটবে না। নিজের বিয়ের বাক্স খুলে অনেক যাচাই করে হলুদের কাছাকাছি একটা জামা বের করে নিল। বাথরুমে পোশাক পাল্টে শোয়ার ঘরে আয়নার সামনে এসে থমকে গেল সে। তার চেহারা এই রকম নিজেই চিনতে পারছে না এখন। ঘুরিয়ে ফিরিয়ে দেখলো অনেকবার, তারপর হেসে ফেললো। আয়নায় দীপাকে মুহূর্তে লাজুক দেখালো। বাইরের ঘর পেরিয়ে আসতে সময় লাগলো। পা দুটো যেন খুব ভারী হয়ে গেছে। জোর করে নিজেকে সচল করলো সে। মনোরমা আর অঞ্জলি রাস্তার দিকে মুখ করে বসে গল্প করছিলেন। মনোরমা বলেছিলেন, দুধ না খাক, ছানা তো খেতে পারে, ডাক্তারের যেমন বুদ্ধি। অঞ্জলি কিছু বলতে গিয়ে চোখের কোণায় হলুদ রং দেখলো। খুব দ্রুত মুখ ফিরিয়ে সে অবাক হয়ে গেল। তার মুখ দেখে আরও লজ্জা পেল দীপা। ততক্ষণে মনোরমাও চোখ ফিরেছেন। কি বলবেন ভেবে পাচ্ছিলেন না তিনি। দীপা হাসবার চেষ্টা করলো। তোমার শাড়ি আলমারিতে নষ্ট হচ্ছিল, পরে দেখলাম, কেমন দেখাচ্ছে বলো তো? অঞ্জলি মাথা নাড়লো। ভালো। শেষ পর্যন্ত তার মুখে হাসি ফুটলো। মনোরমা মুখ ফিরিয়ে নিলেন গম্ভীরভাবে। দীপা চোখের ইশারায় তাকে দেখালো অঞ্জলিকে। অঞ্জলি বলল, 8 বছর হয়ে গেছে শাড়িটা, দেখিস ফেলে না যায়, ফেঁসে না যায়। তুমি কি এটা পরবে? আমি আজকাল এসব শাড়ি পরি। আমি একটু ঘুরে আসছি। নেতানো রোদ মাখা মাঠের দিকে তাকিয়ে কথাগুলো বলল দীপা। 2 মহিলা কোনো কথা বললেন না। পাশে সিঁড়ি দিয়ে নিচে নামলো সে। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল মনোরমা বাধা দিতে পারেন, কিন্তু কোনো কিছু ডাক সে শুনল না। খানিকটা এগিয়ে চারপাশ তাকিয়ে ভারী ভালো লাগলো তার। কত বছর বিকেলে এইভাবে বাইরে আসেনি সে। দূরের মাঠের মাঝখানে বাচ্চারা ফুটবল খেলছে। আজকাল বিশু খোকন ফুটবল খেলে না। মনে হওয়া মাত্র ওদের দেখতে পেল দীপা। আসাম রোডে দিয়ে 5টা সাইকেল অলস গতিতে যাচ্ছে। বিশু খোকন তার সঙ্গে পড়ছে। একই স্কুলে থেকে পরীক্ষা দিতে গিয়েছে। ছেলেদের সিট পড়েছিল অবশ্য আলিপুরদুয়ারে, কিন্তু তার বিয়ের পর আর ওরা নিজে থেকে কথা বলতে আসেনি। যেভাবে দীপা নিজেকে গুটিয়ে নিয়েছিল তাতে তাকে এড়িয়ে যাওয়াই সমীচীন মনে করেছিল ওরা। আজ দীপার ইচ্ছে হলো ওদের সঙ্গে কথা বলতে। অবশ্য এই কয় বছর ওরা অনেক বড় হয়ে গেছে। দুজনেরই গোঁফ বেরিয়েছে, দাড়ি গজিয়েছে হালকাভাবে, হাফ প্যান্ট পরা ছেড়ে দিয়েছে এখন। তার ওপর বাজার কলোনি এলাকায় পূর্ববঙ্গের কিছু ছেলেও এখন ওদের বন্ধু হয়েছে। এই এখন যে 3জন ওদের সঙ্গে সাইকেল আছে তারা চা বাগানের কেউ নয়। দুজনেই তাদের 1 ক্লাস নিচে পড়ে। দেখে মনে হয় পড়াশোনা ছাড়া সব কিছু করে। 3জন সঙ্গে থাকায় একটু অস্বস্তি হচ্ছিল, কিন্তু সেটাকে কাটিয়ে উঠলো। সঙ্গে সঙ্গে চটপট করে চালিয়ে সিঁড়ি টপকে সে চিৎকার করলো, এই বিশু! প্রায় একই সঙ্গে থেমে গেল 5টা সাইকেল। বিশু আর খোকন পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলো। বাকি 3জন চোখের কৌতূহল। আসাম রোডের দিকে পা বাড়িয়ে দীপার খেয়াল হলো অনেক পিছন বারান্দায় বসে থাকা 2 মহিলার কথা। অঞ্জলি যতটা হবে না, মনোরমার বুকের মধ্যে নিশ্চয়ই এতক্ষণ ঝড় উঠে গেছে। এই সময় দূরে একটা বাস দেখা গেল। দীপা গলা তুলেই বলল, এক পাশে সরে আয়, বাস আসছে, চাপা পড়বি।
স্পষ্টত দুটো ভাগ হয়ে গেল দলটি। নতুন তিনজন চলে গেলেন ওপাশে। খোকন আর বিশু দীপার কাছে এসে সাইকেল থেকে নেমে দাঁড়ালো। খোকনই প্রথম কথা বলল, তুই আমাদের সঙ্গে কথা বলছিস? তাই তো মনে হচ্ছে। কেমন পরীক্ষা দিলি তোরা? এই একরকম খোকন জবাব দিল। তুই বিশুর দিকে তাকালো দীপা। কিছু বলবি তুই? বিশু বেশ কঠোর মুখে তাকালো। সঙ্গে সঙ্গে দুষ্টু বুদ্ধি খেলে গেল দীপার মাথায়। সে বলল, অনেকদিন থেকেই একটা কথা খুব ভাবছিলাম। আচ্ছা বলতো, বিয়ের পর আমি যখন শ্বশুরবাড়ি যাচ্ছিলাম তখন তোরা ওরকম কেঁদে উঠলি কেন? প্রশ্নটা শোনা মাত্র কেমন বোকা বোকা হয়ে গেল বিশু। খোকন হেসে ফেলল। শেষ পর্যন্ত বিশু বলল, অনেকদিন আগের কথা, ভুলেই গিয়েছি। ও মা, তাই? আমাকেও ভুলে গিয়েছিস তোরা? তোকে কি করে ভুলবো? তুই স্কুল ছাড়া বাড়ির থেকে বের হতিস না, আমাদের কারোর সঙ্গে কথা বলতিস না। তাই খোকন কথা শেষ করলো না। এবার বিশু বলল, ডাকলি কেন? এমনি, হঠাৎ ভাবলাম আজ জিজ্ঞাসা করি, সেই রাত্রে কেঁদেছিলি কেন? ভুলে গিয়েছিস যখন আর মনে করে কী লাভ? এই সময় খোকন বলল, এই দেখ, সবাই দেখছে। শোনা মাত্র দীপা এবং বিশু মুখ ঘুরিয়ে দেখলো মাঠের ওপাশে কোয়ার্টার্সের বারান্দায় মেয়েরা দাঁড়িয়ে অবাক হয়ে এদিকে দেখছে। যেন একরকম অবাক কাণ্ড অনেকদিন তারা দেখেনি। এরকম অবাক কাণ্ড। মুখ ফিরিয়ে নিয়ে দীপা জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছিস তোরা? খোকন জবাব দিল, এমনি ঘুরছি। রাস্তার ওপারে তিনটে ছেলে তখনও দাঁড়িয়ে, ওদের ভঙ্গিতে নায়ক নায়ক ভাব। দীপা জিজ্ঞাসা করলো, তোদের বন্ধু ওরা? খোকনই জবাব দিল, হ্যাঁ, ও হলো সুভাষ, মাঝখানে গোবিন্দ, আর ও ডান দিকে অজয়। তুই ওদের আগে দেখিসনি? দীপা জবাব দিল, না। ওর খুব ইচ্ছে করছিল এদের সঙ্গে আসাম রোড ধরে বেড়াতে, কিন্তু তিনটে অপরিচিত ছেলে থাকায় যাওয়াটা ঠিক হবে কিনা বুঝতে পারছিল না। তার ওপর একই দিনে রঙিন শাড়ি পরে রাস্তায় বেরিয়ে এদের সঙ্গে কথা বলাটা অনেকখানি হয়ে গিয়েছে। মনোরমা ও অঞ্জলির পক্ষে আর হজম করা সম্ভব হবে বলে মনে হলো না। সে বলল, যা তোরা, কাল সকাল 10টায় আসবো, মাঠে থাকিস। কথা শেষ করে দীপা ফিরল এবং সত্যসাধন মাস্টারকে দেখতে পেল। তাকে দেখেই সম্ভবত বিশুরা আর দাঁড়ালো না। দীপা অপেক্ষা করলো মানুষটির জন্য। কাছে এসে সত্যসাধনের চোখ বড় হয়ে গেল। তুমি রঙিন শাড়ি পরেছো? কথা না বলে দুবার মাথা নাড়ল দীপা। বিস্ময়টা কেটে গিয়ে হাসি ফুটলো সত্যসাধনের মাস্টারের মুখে। বিদ্রোহী জয় হইল নাকি? এখনো বোঝা যাচ্ছে না, আজ প্রথম পড়লাম। দেখছেন না, ওপাশের কোয়ার্টার্সগুলোর বারান্দায় ভিড় জমে গিয়েছে। তাই তো, আসলে কি জানো, অভ্যাসের চাকর মানুষ। আমিও তার ব্যতিক্রম না। সত্যি কথা বলি, আমিও খুব কনজারভেটিভ। এটা একটা থিওরি মাথার মধ্যে এমন বৈশা যায় যে অন্য চিন্তা আসে না, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে যদি সেই প্রবলেম আসে তাহলে দেখি থিওরিটি ভুল, একেবারে ভুল। শোনো দীপা, এখন বলি, পোশাক হইল মনের প্রতিফলন। তোমার মন চাইলে রঙিন পরবা, না চাইলে পরবা না। আপনি আমাদের বাড়িতে যাচ্ছেন? হ্যাঁ, আমি একটু আলি আইসা পড়ছি। তোমার বাবা তো আসে নাই এখনো? না, তাতে কি আছে, চলুন না। দীপা মাস্টারমশাইকে ছাড়তে চাইছিল না। তিনি সঙ্গে থাকলে, আর যাই হোক, মনোরমা কিংবা অঞ্জলি আপাতত মুখে কুলুপ এইটা থাকবেন। বাইরের লোক বাড়ির লোক ব্যাপারটা মনোরমা খুব মানেন। আর এই সময় যদি অফিস থেকে অমরনাথ ফিরে আসেন তাহলে দীপা ম্যানেজ করে নিতে পারবেন। সিঁড়ি টপকে মাঠে নামতে নামতে সত্যসাধন বললেন, এই ছেলেগুলো তোমারে কি কইতেছিল? অত্যন্ত বাদ, 3rd ডিভিশন পাইবে কিনা সন্দেহ। দীপা হেসে ফেলল। সত্যসাধন রেগে গেলেন। হাসছো কেন? বদ বললেন কেন? বদ না, লেখাপড়ায় মন নাই, শুধু বাপের পয়সায় সিগারেট ফোকে। ওরা সিগারেট খায়? অবাক হয়ে গেল দীপা। মাথা নাড়ালেন সত্যসাধন। এ ম্যান ইজ নন বাই দ্য কোম্পানি হি কিপস। খারাপ আলুর সঙ্গে ভালো আলু রাখলে সেটাও পৌঁছে যায়। ভালো মানুষের সঙ্গ পাইলে জ্ঞান বাড়ে, মন বড় হয়। দীপা কিছু বলল না, কিন্তু ও দৃশ্যটা ভেবে পুলকিত হলো। বিশ্ব খোকন বসে সিগারেট টানছে। ওরা এত বড় হয়ে গিয়েছে এর মধ্যে। খোকনটা এখনও তেমনি বোকা বোকা কথা বলে, কিন্তু বিশ্ব যেন পাল্টে গিয়েছে।
গলার স্বরটা অন্যরকম হয়ে গিয়েছে। ভালো না মন্দ তা বুঝতে পারছিল না সে। অঞ্জলি উঠে দাঁড়িয়েছিল। সত্যসাধন মাস্টারকে মোড়াটা এগিয়ে দিয়ে মনোরমা ভেতরে চলে গেলেন। তার মুখ এখন ঘোর অমাবস্যা, কিন্তু কথা বলে অঞ্জলি চা বানাতে চলে গেলে সত্যসাধন জিজ্ঞাসা করলেন, তোমার জ্বর সারলো কবে? আজই। আছো কেমন? খুব দুর্বল লাগে। ডাক্তার ডিম খেতে বলেছেন। ডিম? গায়ে জ্বর হওয়ার জন্য? তোমার ঠাকুরমা মানতে চাইছেন না। একটু চুপ করে থাকলেন সত্যসাধন, তারপর বললেন, তুমি নিশ্চয়ই জানো না যে আমি নিরামিষাশী। দীক্ষান্তে আমিষ ত্যাগ করেছি আজ 7 বছর। কোনো অসুবিধা হয় না। পৃথিবীর অনেক মানুষ আমিষ খায় না। অ্যানিম্যাল প্রোটিনে যা কাজ হয় তা ভেজিটেবল প্রোটিনেও হইতে পারে। যে সংস্কার তোমার ক্ষতি করে না তা মান্য করলে কেউ যদি সুখী হয়, তাই তো তোমার করা উচিত। দীপার মনে পড়ল রমলা সেনের কথা। তিনিও প্রায় এই কথাই লিখেছেন। জলপাইগুড়ি থেকে সে চিঠি দিয়েছিল, তার উত্তর এখনো পায়নি। কিন্তু আগের অনেক চিঠির ভাষা মাস্টারমশাইয়ের সঙ্গে মিলে যাচ্ছে। কিন্তু সে বিদ্রোহ করতে চায়, আর তা করতে গেলে কেউ না কেউ তো দুঃখ পাবেই। দীপাও জবাব দিল না। এই সময় চা বাগান থেকে সাইকেলগুলো বেরিয়ে আসতে লাগলো। গরম পড়ে যাওয়ার দিনেই আয়ু বেড়েছে। সন্ধ্যা হতে বেশি দেরি। অমরনাথ কোয়ার্টার্সের সামনে সাইকেল থেকে নেমে যেন হতভম্ব হয়ে গেলেন মেয়েকে দেখে। দীপা হাসলো। সাইকেলের বেড়ার গায়ে হেলান দিয়ে রেখে অমরনাথ জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? পড়লাম। দীপা মুখ ফিরিয়ে নিল। বেশ ভালো দেখাচ্ছি তোকে। কেউ কিছু বলেনি? এখনো সুযোগ পায়নি। সত্যসাধন হেসে ফেললেন, তারপর বললেন, অমরনাথ বাবু, আপনার লগে কিছু কথা ছিল। ভোরবেলায় একটা স্বপ্ন দেখেছি। বলুন। অমরনাথ অঞ্জলির মোড়ায় বসলেন। দেখলাম দীপা মা ডাক্তার হয়েছে। তখনই চিন্তাটা মাথায় ঢুকলো, ওরে কি পড়াইবেন, সায়েন্স না আর্টস? আগে পাশ করুক। অমরনাথ হঠাৎ আড়ষ্ট হলেন। সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। জলপাইগুড়ি এএসসি কলেজ ভালো, তবে খুব ভালো না। সবচেয়ে ভালো ওকে কলকাতায় পাঠানো। বেতনের কলেজে ভালো হোস্টেল আছে কি না জানি না, তাহলে ওর চেয়ে ভালো কিছু হয় না। দেখি, অমরনাথ গম্ভীর গলায় বললেন। রাত্রে শোয়ার সময় অমরনাথের স্ত্রী কাছে প্রসঙ্গ তুললেন। ছেলে দুটো বড় হচ্ছে। স্কুল ফাইনাল পর্যন্ত দীপাকে তিনি যথেষ্ট যত্ন পড়িয়েছেন, কিন্তু তারপর পড়তে গেলে যে অর্থ ব্যয় করতে হবে তা কতটা সম্ভব? বাড়িতে থেকে পড়া এক কথা, আর কলকাতা কিংবা জলপাইগুড়িতে গেলে ওর থাকা খাওয়ার খরচ লাগবে। অঞ্জলি নিচু গলায় জবাব দিল, তুমি যা পারবে তাই করবে। করতে গেলে কষ্ট করতে হবে। মেয়ে পাশ করে চাকরি নেবে, আমাদের খাওয়াবে, এতটা আশা করি না। আর লোকেই বা বলবে কি? এই জন্য অমরবাবু ওকে লেখাপড়া শিখিয়েছে। তোমার ছেলেরা বড় হয়ে চাকরি করলে তুমি তাদের কাছে থাকবে না? অমরনাথ জবাব দিলেন না। তিনি উসখুস করতে লাগলেন। আজ আর একটা ঘটনা ঘটেছে। বিকেলের ডাকে দুটো চিঠি এসছে। একটা রমলা সেনের, একটা মেয়েকে দিয়েছেন, দ্বিতীয়টি প্রতুলবাবুর। জলপাইগুড়ি থেকে লিখেছেন। তিনি অসুস্থ। অতীতের সব ঘটনার জন্য মার্জনা চেয়েছেন। তিনি গিয়েছিলেন গেস্ট হাউসে দেখা করতে। পরের দিন সকালে গিয়ে শুনেছেন যে তারা চলে গেছেন। তিনি কথা বলতে চান। অমরনাথ যদি জলপাইগুড়িতে যেতে পারেন তাহলে খুব ভালো হয়। ব্যাপারটা অঞ্জলিকে বলতে সাহস পেলেন না। অমরনাথ চিঠি পাওয়ার পর থেকেই হরদের ঘোষালের কথা মনে পড়ছে তার। অত বড় সম্পত্তি দীপার হাতে আসতে পারে, আর কিছু না হোক, মেয়েটা যদি পাশ করে তাহলে ওই বাড়িতে থেকে কলেজে পড়তে পারে। এতে প্রচুর খরচ বাঁচবে। এখন প্রতুলবাবু নিশ্চয়ই তার আগের গো আঁকড়ে বসে থাকবেন না। ভুল বুঝে সে মানুষ অনুশোচনা করে, তার সঙ্গে বিরোধ জিইয়ে রেখে লাভ নেই। মনোরমার পাশে চুপচাপ শুয়েছিল দীপা। মনোরমা উল্টো দিকে মুখ করে শুয়েছিলেন। খানিক আগে শোয়ার সময় রঙিন শাড়ি ছেড়ে নিজের আড়পৌড়ে সাদা শাড়ি পরে এসছে দীপা। সেদিকে তাকিয়ে প্রথমে কথা বলেছিলেন মনোরমা, যাক, তাহলে আর নিষেধ করছি না। ভেবেছিলাম রঙিন শাড়ি পরলে আর পাশে শুতে দেব না। দীপা উত্তর দেয়নি। বিকেলে অমরনাথের দেওয়া রমলা সেনের চিঠি পড়ে তার মন খুব খারাপ হয়ে গিয়েছে। ছোট্ট চিঠি লিখেছেন তিনি। পরীক্ষা ভালো হয়েছে জেনে খুব খুশি হলাম। রেজাল্টের জন্য উদগ্রীব হয়ে আছি। আর একটা কথা লিখেছে, বিদ্রোহ করব
বিদ্রোহ করতে গেলে নিজেকে উপযুক্ত করে গড়ে তুলতে হয়। নিজেকে প্রশ্ন করো, তুমি তার কতটা উপযুক্ত। দূরে দূরে কুলি বা লাইনে মাদুল বাজছে, রাত নিশুতি। দীপার মুখ মুচড়ে একটা নিঃশ্বাস বেরিয়ে এলো। আমার এই অডিও বুকটি শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।